আচ্ছা, আমরা হলো গত সেশনে যেটা আর কি করছিলাম সেটা হলো মোটামুটি একটা ইন্ট্রোডাকশন যে আমরা কম্পিউটার সায়েন্সের কোন কোন ফিল্ড আছে, কত টাইপের ফিল্ড গুলো আছে আর কি। তো ওটার মোটামুটি সবার একটা ইন্ট্রোডাকশন ছিল এন্ড পরিচিতি পর্ব বলতে গেলে ছিল। তো এই পর্বে আমরা মেইনলি হলো কয়েকটা টপিক সিলেক্ট করছি, যে এই টপিক গুলা নিয়ে স্পেসিফিক আলোচনা করব এন্ড এটা দিয়ে মোটামুটি ডিটেইলসে যাব আর কি কিছুটা। যে লাইক লিঙ্কডইন আছে, গিটহাব, সিভি, রিসার্চ পেপার, তারপরে যে লিড কোড, কাগেল, তারপরে ফাইবার প্লাস আপওয়ার্ক, মানে ফ্রিল্যান্সিং যে সাইটটা, আমরা হলো আর কি একটা সাইডে যাব। আমাদের এখানে মূল উদ্দেশ্যটা হলো যে আমাদের মোটামুটি একটা ভালো বন্ধ গিয়েছে, এখন আরো কিছুদিন বাকি আছে, সামনে দেখি কতদিনে ঠিক হয়। তো এই কয়েকদিনের মধ্যে অনেকেই আমরা অলরেডি এইসব প্রোফাইল সেট করে ফেলছি, বাট অনেকে হয়তো বা ওইভাবে কিভাবে অপটিমাইজ করতে হয়, যে বা ওইটা ওইভাবে কিভাবে ধর আমার অ্যাডভান্টেজে কাজে লাগাতে পারি। লিঙ্কডইন তো একটা পুরো ক্যারিয়ার সাইটের মতো, জব ফাইন্ডিং বা আরো অনেক ব্যাপার স্যাপার আছে। লাইক তারপরে গিটহাবে আমার কিভাবে ক্যারিয়ার অ্যাডভান্টেজে কাজে লাগাতে পারি, রিসার্চ পেপার গুলো আছে, এটাতে কেমনে আগাইতে পারি, এইসব আছে। তো এইসব ক্ষেত্রে মোটামুটি আজকে বিস্তারিত আলোচনা করা। এন্ড বাকি যেগুলো আছে, যে লিড কোড, কাগেল, তারপর ফ্রিল্যান্সিং, এটাতে মোটামুটি একটা পরিচিত পর্বের মতো হতে পারে আজকে। ওকে, তো আমি যদি ফার্স্ট অফ অল শুরু করি লিঙ্কডইনে। তো লিঙ্কডইন ব্যাপারটা কি? লিঙ্কডইন হলো আমরা যেরকম ফেসবুক চালাই, ফেসবুকের একটা স্পেসিফিক উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? যে আমি সোশ্যালাইজ হব, ফ্রেন্ড সার্কেল বাড়াবো, কানেকশন বাড়াবো। এটা কাইন্ড অফ ইনফর্মাল, ক্যাজুয়াল। তারপরে যত রকম এখন বর্তমানে বিভিন্ন টাইপের স্প্যাম, মিম যা আছে সব রকমেরই শেয়ার গুলো আছে ফেসবুকে। তারপরে দেখা যায় ইনস্টার একটা কাজ কি থাকে, জাস্ট প্রোফাইল পিক গুলা শেয়ার বা ওরকম টাইপের আলাদা একটা ভিজুয়াল আছে আর কি, ভিশন আছে ওইটা। তো এই ক্ষেত্রে লিঙ্কডইনের একটা ভিশনটা কি, যে আমাদের যত ক্যারিয়ার, এইটা বলতে গেলে একবারে প্রফেশনাল, মানে ক্যারিয়ার রিলেটেড বা জেনুইন কানেকশন। বিভিন্ন ইন্টার ইন্ডাস্ট্রি, বিভিন্ন ফিল্ড আছে, আমার টেকনোলজিক্যাল ফিল্ড বা অন্যান্য ফিল্ড যেগুলো সব আছে, যাতে একটা সবার একটা মানে সোশ্যাল জায়গা হতে পারে, একটা প্ল্যাটফর্ম হতে পারে, সেটা হলো লিঙ্কডইন। তো এইখানে আমি ফার্স্টে হলো যাবো হলো লিঙ্কডইন, মানে একটা মোটামুটি পরিচয় করাবো। আই থিঙ্ক লিঙ্কডইন হলো আমরা অনেকেই জানি। এখানে যদি আমি লিঙ্কডইন একটু ঢুকি, ওকে, তো আমাদের এই ইন্টারফেসটার উপর অনেকেই পরিচিত ইন্টারফেসটার সাথে, লিঙ্কডইন একটা ফিড যেটা। তো এখানে আমাদের মূল ফার্স্টের যে বিষয়টা হলো, আমরা আলোচনা করব যে অ্যাকাউন্ট ক্রিয়েশনটা, কিভাবে একটা অ্যাকাউন্টটা আমি প্রফেশনালি ক্রিয়েট করবো। কারণ আমার অ্যাকাউন্টে হলো লিঙ্কডইন ফেসবুকের মতো প্রোফাইল পিক দিলে হবে না, প্রোফাইল কভারটাও একটু ওরকম হতে হবে, কেন প্রোফাইল মানে প্রফেশনাল থাকবে। দেন হলো আমাদের থাকবে অ্যাকাউন্টটাতে কিভাবে কোন জায়গায় কোন ওয়ার্ডগুলো লিখবো, বায়োটা কিরকম থাকতে পারে। তারপর আমার অ্যাবাউট, আমার ডেসক্রিপশন গুলা, প্রজেক্ট শোকেসের সিস্টেম আছে লিঙ্কডইনে, এন্ড লিঙ্কডইনে পোস্ট করা যায়। বাট পোস্ট গুলো কোন টাইপের পোস্ট গুলো করলে আমি আমার অ্যাডভান্টেজ গুলো পাবো, কারণ আমি ফেসবুকে যে পোস্ট করে যে অ্যাডভান্টেজ কাজে লাগে, মানে সেটা তো আমার লিঙ্কডইনে করতে পারবো না। কারণ আমার হলো ফেসবুকে হলো মেইনলি বললাম তো বিভিন্ন ক্যাজুয়াল জিনিস, বাট লিঙ্কডইনে আমার ওই ফেসবুক টাইপ পোস্ট করে লাভ নাই। আমার ওই স্পেসিফিক টাইপ পোস্ট করতে হবে যাতে আমার ক্যারিয়ারে সুবিধা হয়, এরকম। তো আমি যদি ফার্স্টে আগাই লিঙ্কডইনে, এই ক্ষেত্রে আমি একটা প্রোফাইল আমারটা দিয়ে দেখাই, শুরু করি। এই ক্ষেত্রে যে ফার্স্টে প্রোফাইল পিকচারটা যেটা, প্রোফাইল পিকচারের ক্ষেত্রে আমরা অবশ্যই ট্রাই করবো একটা ফর্মাল প্রোফাইল দিতে। লাইক আমার কোনো সুইট পরা বা যে কোনো কিছুই যেটা একটা ফর্মাল থাকে, এরকম ক্যাজুয়াল যাতে না হয়, যে পিসের ব্যাকগ্রাউন্ড যে কোনো উল্টা পাল্টা জিনিস বা ওই টাইপের যাতে না হয়। এন্ড কিছু প্রোফাইলে পোস্ট গুলো আছে, এন্ড আই থিঙ্ক উই নো ওয়েল প্রফেশনাল এখানে কি বুঝাচ্ছে আর কি। এটা গেল, এই ক্ষেত্রে একটু সতর্ক থাকবো প্রোফাইল পিক গুলো। দেন হলো আমাদের কোভারটা, কোভারে অ্যাকচুয়ালি আমাকে বলতে হবে কি, যে আমি কি সার্ভিস দিই। আমি যদি এখন আমার এখানে কয়েকটা উদ্দেশ্য আছে, আমি যদি উদ্দেশ্য থাকে যে হ্যাঁ আমি হলো আমার রিসার্চ বা ওই টাইপ গুলো আমি সবার কাছে শুরু করবো লিঙ্কডইনে, তখন আমার কোভার একরকম হবে। আমি যদি উদ্দেশ্য থাকি যে না আমি সেল করবো লিঙ্কডইনের মাধ্যমে, লাইক আমি তো সেল করতে পারি, আমি আমার সার্ভিস গুলো সেল করবো, সেটা একরকম হতে পারে। আমি যদি এরকম যেতে চাই যে যারা রিক্রুটার আছে, জব রিক্রুটার, তাদেরকে আমি অ্যাট্রাক্ট করবো, ওইটার একটা উদ্দেশ্য আছে। যেমন আমার এখানে মোটামুটি একটা উদ্দেশ্য ছিল যে হ্যাঁ আমি একটু জব রিক্রুটার অ্যাট্রাক্ট করবো, এন্ড প্লাস আমার কিছু সার্ভিসেস যে আমি কি করতে পারি এটা জানবো। এই টাইপের কোভার, এইটা এখন আমি কিভাবে করতে পারি, কোভার গুলা অনলাইনে আমি সার্চ দিয়েও পেতে পারি। প্লাস ক্যানভাতে আই থিঙ্ক অনেকেই চিনে, ক্যানভাতে আমার যথেষ্ট অনেক টেমপ্লেট আছে। লাইক আমি যদি বলি লিঙ্কডইন কোভার টেমপ্লেট, এখানে অনেক রকমের টেমপ্লেট আছে। আই থিঙ্ক এখান থেকে যে কোনো একটা নিতে পারি, অথবা নিজেদের মতো করে ডিজাইন করতে পারি, সেটা বাকিটা ইচ্ছা। এখন বায়োটা, বায়োটা হলো মেইনলি এইটা লিঙ্কডইনের ক্ষেত্রে, এইটা আমার কয়েকটা ক্ষেত্রে হেল্প হয়। লাইক ফেসবুকে আমরা বায়োতে একটা পয়েটিক লাইন দিতে পারি,
বা আমার যেটা ভালো লাগে হয়তো বা ওই লাইনটা আমি দিলাম, কোনো একটা সং দিলাম। বাট লিঙ্কডইনে এই ক্ষেত্রে এই কাজটা করবে না। বায়োতে মূল কাজই হলো আমি যখন একজনকে সার্চ করতে চাই লিঙ্কডইনে, ধরলাম একজনকে সার্চ করবো, একজন আমার প্রোফাইলকে কেউ সার্চ করবে, সাথে সাথে সে শুধুমাত্র আমার এই পার্টটা দেখতে পারবে, হাইস্ট এই যে হয়তো বিজনেস উইথ ডাইনামিক ওয়েবসাইট এই পর্যন্ত দেখতে পারবে। সো আমার বায়োটা ওইভাবে সাজাতে হবে যাতে আমার কিওয়ার্ড গুলো আসে। লাইক আমাকে কেউ যদি লিঙ্কডইনে বেশিরভাগ কেমন কেন সার্চ করে মানুষ, যে ধরলাম আমি হলো জব রিক্রুটার, আমাকে একজন সার্ভিস লাগবে, আমার একটা আহ, ইয়া লাগবে, একটা রিক্রুটার লাগবে বা একটা পার্সন লাগবে যে কোনো একটা সার্ভিসের জন্য। আমি এরকম করে সার্চ দেয় মানুষ, তখন কিওয়ার্ড দিয়ে সার্চ দেয়, এটা যাতে এখানে ক্যাচ আপ করতে পারে আমার বায়োটা ওইভাবে সাজাতে হবে। মোটামুটি এইটা বায়োটা গেল। দেন কন্ট্যাক্ট ইনফো আছে, কন্ট্যাক্ট ইনফোতে মেইলে আমার বিভিন্ন টাইপের কন্ট্যাক্ট ইনফো, এন্ড এখানে আমরা পোর্টফোলিও গুলো অ্যাড করতে পারি, লিঙ্কডইনে রিসোর্স আছে। মোটামুটি এটা আছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন অ্যাবাউট আসি। অ্যাবাউটটা কিভাবে লিখবো? অ্যাবাউটে মিলে আমার উদ্দেশ্যটা কি? আমি যদি উদ্দেশ্যটাকে না, বললাম তো কয়েকটা উদ্দেশ্য, আমার এই ক্ষেত্রে উদ্দেশ্য হচ্ছে রিক্রুটারদের অ্যাট্রাক্ট করা, হায়ার করা। ওইভাবে আমি লিখছি, আমি আমার সার্ভিস গুলো বলছি, আমি পাস্টে কি করছি এন্ড আমার এক্সপিরিয়েন্স সম্পর্কে কিছুটা বলছি। এইটা সম্পর্কে বিস্তারিত হেল্প জিপিটিও করতে পারে, ইউটিউবে বিভিন্ন টাইপের ভিডিও আছে, যথেষ্ট ডিটেইলসে করা আছে, জাস্ট সার্চ দিলেই হবে। তারপরে যদি আমরা ফিচার সেকশনে যাই, তো ফিচার সেকশনে এখানে মেইনলি কাজটা করতেছে কি যে আমি কোন কোন প্রোফাইল বা যেকোনো একটা পোস্টকে ফিচার করতে পারি, যেকোনো একটা প্রজেক্টকে ফিচার করতে পারি, সেটা আমরা এখানে করতে পারি এডিট দিয়ে। অ্যাক্টিভিটি সেকশনে আমাদের পোস্টগুলো শো করতেছে লিঙ্কডইনে। আর এখানে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট, তাহলে এক্সপিরিয়েন্স সেকশন। লিঙ্কডইনে হলো আমার যেহেতু জবের জন্য আমার ক্যারিয়ার ডেভেলপমেন্টে এটা মূল একটা ফ্যাক্ট হিসেবে কাজ করতেছে, আমার এক্সপিরিয়েন্সটা খুব মানে কেয়ারফুলি ফিল আপ করতে হবে। এখন এক্সপিরিয়েন্সে আমি কয়েকভাবে করতে পারি, অনেক সিস্টেম আছে। লাইক আমি একই কোম্পানি বা একই অর্গানাইজেশনের আন্ডারে বিভিন্ন রোলে যে কাজটা করছি, এই কাজগুলো আমি এইভাবে রোল ওয়াইজ ডিফাইন করতে পারি, এটা সুবিধা হয়। দেন হলো আমি এক্সপিরিয়েন্সে আমি বিভিন্ন অর্গানাইজেশনে যে কাজগুলো করছি, হয়তো বা কোনো একটা ভলেন্টিয়ার করছি, কোনো একটা ক্লাবে আছি, এটা বলতে পারি চাইলে। এখন আমার উদ্দেশ্য থাকা লাগবে যে আচ্ছা আমি তো বিভিন্ন, ধরলাম যে একটা ক্লাব অ্যাসোসিয়েশন আছে, বাট আমি এক্সপিরিয়েন্সটা ফিল আপ করবো কোনটা দিয়ে, কোনটা দিয়ে করবো, যেটা আমার উদ্দেশ্য। আমার উদ্দেশ্য এখন হলো রিমোট জবে। তো আমার রিমোট জব সম্পর্কে যতগুলো এক্সপিরিয়েন্স আছে বা ওই রিলেটেড আমার সার্ভিস রিলেটেড, ধরলাম আমার সার্ভিস ওয়েব ডেভেলপমেন্ট বা অ্যাপ ডেভেলপমেন্ট, ওই রিলেটেড যতগুলো এক্সপিরিয়েন্স আছে আমি ট্রাই করবো ওইগুলাই এক্সপিরিয়েন্স গুলো এখানে রাখতে। অ্যান্ড অবশ্যই এক্সপিরিয়েন্সের ডিটেলস গুলো আছে, ডিটেলস গুলো আমি সিলেক্ট করতে পারবো চাইলে। এডুকেশন থাকবে, এটা এটার মতো। লাইসেন্স সার্টিফিকেশন, লাইক বিভিন্ন সার্টিফিকেট লাইসেন্স আমরা আপলোড করতে পারবো। এন্ড প্রজেক্ট শোকেস, এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট, কারণ যখন রিক্রুটাররা হায়ার করে, যদি কখনো লিঙ্কডইন প্রোফাইল তারা দেখে, ভিউ করে, এটাও দেখতে পারে। এই ক্ষেত্রে আমরা হলো বিভিন্ন এই যে এটা বা প্রজেক্ট গুলো করি, এটা অ্যাড করতে চাইলে। এন্ড স্কিলস গুলো আছে, স্কিল গুলো আমি এখানে কয়েকটা জিনিস ট্রাই করবো, স্কিল গুলো যাতে এক্সট্রাভ্যাগেন্ট না হয়, আমি মেইনলি যে স্কিল গুলো শিখছি সেটা এখানে অ্যাড করবো। এখন লিঙ্কডইনে আরো কয়েকটা ব্যাপার আছে, লাইক এখানে স্প্যাম করা যাবে না এই সাইটে। অর্থাৎ আমি যদি কোনো পোস্ট করি সেখানে আমি হ্যাশট্যাগ মারা উচিত না বেশি। হ্যাশট্যাগ করতে গেলে হয়তো বা ওরা কখনো কখনো ওদের অ্যালগরিদম আর কি আমার প্রোফাইলকে ব্লকও করে দিতে পারে বা কিছু একটা করতে পারে। এন্ড বেশি অনেককে মেসেজ করা যাবে না একসাথে, এটার একটা সিস্টেম আছে। কানেকশন রিকোয়েস্ট সবাইকে একসাথে দেওয়া যাবে না। লাইক আমার নেটওয়ার্কে হলো আমার এখানে কানেকশন রিকোয়েস্ট, যেখানে আমি ফেসবুকে যেমন ফ্রেন্ড লিস্ট, লিঙ্কডইনে আমি হলো বিভিন্ন ইন্ডাস্ট্রি জবের সাথে বা পিপুলের সাথে কানেক্ট হতে পারি। কানেক্টের ক্ষেত্রে আমার একটা জিনিস খেয়াল রাখতে হবে, কাদের সাথে কানেক্ট হবে। লাইক আমার ধরলাম আমি হলো সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আমার ইচ্ছা ধরলাম একটা বিগ টেক কোম্পানি, তো আমি সবসময় চাবো লিঙ্কডইন তাদের ওই টেক কোম্পানির যে কোনো একজনের সাথে কানেক্ট হওয়া। এন্ড এটা খুব ভালো হয় সে যদি আমার ইউনিভার্সিটি অ্যালামনাই হয়, এন্ড তাকে কানেক্ট করে আমি এখানে রিচ করতে পারবো। এখন সে তো আমার হুটহাট করে আমার কানেকশন অ্যাকসেপ্ট করবে না। অ্যাকসেপ্ট করার জন্য আমাকে ওই রকম ইম্প্যাক্ট ক্রিয়েট করতে হবে, ওরকম একটা স্ট্রং প্রোফাইল ক্রিয়েট করতে হবে যাতে সে আমারটা অ্যাকসেপ্ট করে, দেন আমি তো তাকে মেসেজ করতে পারতেছি, যা করতে পারতেছি। তো এইটা গেল মোটামুটি হলো আমাদের লিঙ্কডইনের আচ্ছা প্রোফাইল সেটআপটা। এন্ড এখানে আরেকটা ব্যাপার, সেলার মাইন্ডসেট। সবসময় মাইন্ডসেট ওইভাবে থাকতে হবে যে আমি সেল করবো, আমি আমার সার্ভিসটা সেল করবো, আমার স্কিল গুলো সেল করবো, কিভাবে সেল করবো, কিভাবে মানুষকে কনভিন্স করবো, এটা আমার মাইন্ডসেট থাকতে হবে। এন্ড বাকিটা যদি আসি, লিঙ্কডইনে অ্যাডভান্স কিছু ফিচার আছে এখানে অবশ্যই। লাইক আমরা হলো পার্সোনাল ব্র্যান্ডিং করতেছি, আলটিমেটলি এখানে প্রোফাইলটা গ্রো করতেছি। এখন যদি লিঙ্কডইন প্রিমিয়ামটা নিই, প্রিমিয়াম হলো ফার্স্ট 1 মান্থ ফ্রি ট্রায়াল আছে, তো ওটাতে আমি চালাচ্ছি। এখানে আমার হলো সেলস নেভিগেটর আছে, আরো অনেক সিস্টেম আছে প্রিমিয়ামে। লাইক আমি কোনো যদি জবে অ্যাপ্লাই করতে চাই, যেরকম এখানে আমি জবে কিন্তু চাইলে অ্যাপ্লাই করতে পারবো লিঙ্কডইন বিভিন্ন। অ্যাপ্লাই করার জন্য অবশ্যই বিভিন্ন স্কিল সেট আছে, স্কিল সেট গুলো আমাকে ওইভাবে সেট আপ করতে হবে। And কেমনে সেট আপ করতে হবে এই জিনিসটা নিজে নিজে বেশি ফিগার আউট করতে হবে। এন্ড আমি জব ডিসক্রিপশন গুলো দেখে বুঝতে হবে। এখন যদি যাই প্রিমিয়ামটা, এই ক্ষেত্রে আমি যদি দেখি সবগুলা সিও, ম্যানেজিং ডাইরেক্টর,
লাইক আমি অনেক পাবো এন্ড প্রত্যেকটা কোম্পানি বা এজেন্সি বা তাদের ওরকম কোনো একটা দেখা যায় ইফেক্টিভ বা ইম্প্যাক্টফুল পার্সনের সাথে আমি এখানে কানেক্ট করতে পারবো এন্ড ডাইরেক্ট মেসেজ দিতে পারবো। এটা মেইনলি হলো বিজনেস বা সেলিং সাইটে, লাইক আমি আমার সার্ভিস সেল করবো, লিড জেনারেট করবো। লিড জেনারেটটা কিরকম, যে আমি আমার কোনো একটা ধরলাম আমি সফটওয়্যার বেচবো বা আমি একটা বানিয়েছি ওয়েবসাইট, বা আমি চাই তাদের সাথে কাজ করতে, তখন এখান থেকে রিচ করতে পারবো। এটা অনেক সুবিধা আছে, এক্সপ্লোর করলে দেখা যায়। তো মোটামুটি এটা লিঙ্কডইন এর উপর একটা শর্টকাট একটা ডেসক্রিপশন। এন্ড বাকিটা আমি চাই আমাদের এখানে যারা আছে, বিশেষ করে বর্তমানে যে 24 জন আছি, আরো অনেকেই লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে, বাট আমি চাই যে আমাদের এখানে সবার লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকে। এন্ড যাদের নাই তাদের হলো আমি চাই যে নেক্সট ডে ধরলাম আমরা হলো একটা গুগল ফর্ম দেবো 2-3 দিনে। তো আমরা চাবো সবাই লিঙ্কডইন অ্যাকাউন্ট যাদের এখনো নাই তারা ক্রিয়েট করে ওই লিঙ্কটা ওখানে দেবে এন্ড আমরা দেখবো। এটা হলো মোটামুটি একটা টাস্ক বলা যায়। হ্যাঁ, আমরা এখন তো মোটামুটি যথেষ্ট টাইম আছে, তো এটা আমরা ডেভেলপ করতেই পারি। তারপরে যদি আসি গিটহাব, গিটহাবের ক্ষেত্রে এখানে কয়েকটা ফ্যাক্ট আছে যে গিটহাবটা মেইল কেন লাগতেছে। এখানে একটা, এটা হলো কোডিং প্রোফাইল, প্রফেশনালিজমের জন্য। আমি যদি কোনো ওয়ার্কিং কাজ করি বা কোনো কোম্পানিতে জব করি, কোম্পানিতে অবশ্যই আমাকে কোলাবোরেট করতে হবে বিভিন্ন লোকের সাথে। কোলাবোরেশনের জন্য গিটহাবটা এখানে মোস্ট ফেমাস। এন্ড ভার্সন কন্ট্রোল সিস্টেম আরো যা আছে, অনেক রকমের ব্যাপার স্যাপার আছে। এই গিটহাবটা তখন তারা দেখবে। এন্ড গিটহাবে আমার অ্যাক্টিভিটি গুলো, লাইক প্রজেক্ট কেমন করছে, এখানে আমার যেরকম প্রবলেম সলভিং স্কিল বাড়াইতে হবে, ডিএসএ প্রবলেম সলভিং, আরো যত প্রবলেম সলভিং আছে এটা তো অবশ্যই আমাকে বাড়াতে হবে। সাথে সাথে আমার প্রজেক্ট যাতে আমি বানাতে পারি, যেরকম আমাদের 2 থেকে প্রজেক্ট বানানোর কোর্সগুলো আছে, ওই জিনিসটা আমাকে রাখতে হবে এই ক্ষেত্রে। ওইটা হাইলাইট করার জন্যই মেইনলি গিটহাব। এখন আমি যদি গিটহাবটা মেইনলি আনি, গিটহাব প্রোফাইলে কিছু সিস্টেম আছে, লাইক আমি কিভাবে একটা এক্সাক্ট একটা গিটহাব প্রোফাইল সিলেক্ট করতে পারবো, কিভাবে করতে পারবো, এই পুরো ব্যাপারটা আছে। আই থিঙ্ক মোটামুটি আমাদের অনেকেরই গিটহাব আছে এখনো, যদি যার নাই সেটা আমরা করে নিতে পারি চাইলে। এখন আমি বলবো প্রজেক্ট গুলা কই থেকে পাবো। অ্যাকচুয়ালি প্রজেক্ট গুলা পাওয়ার ক্ষেত্রে আমার তো ফার্স্টে দরকার নাই যে খুবই একটা ক্রিয়েটিভ স্কিলফুল প্রজেক্ট বানাইতে। আমার একটা প্রজেক্ট হলেই হলো। কেমনে হবে, ইউটিউবে অনেক টিউটোরিয়াল আছে। ধরলাম আমি C++ এর একটা প্রজেক্ট, C++ এর একটা ম্যানেজমেন্ট সিস্টেম আমাদের যেটা করাইছে, আমি চাইলে একটা নতুন সুন্দর একটা প্রজেক্ট বানাইতে পারি। ওটা বানিয়ে আমি গিটহাবে লাইক আপলোড দিতে দিয়ে আমি ওটাকে ডকুমেন্ট করতে পারি। এরকম অনেক ব্যাপার স্যাপার আছে। তো এখন গিটহাবের কয়েকটা সিস্টেম আছে। তাই গিটহাবে যদি ঢুকি আমার প্রোফাইলে এরকম একটা ইন্টারফেস পাবো। ফার্স্ট অফ অল আমি রিপোজিটরি ক্রিয়েট করতে পারবো এন্ড রিপোজিটরি ম্যানেজ করতে পারবো। এখানে কয়েকটা ব্যাপার আছে, লাইক রিপোজিটরি গুলা অনেক ট্রাই করবো নিজ থেকে, ক্রিয়েটিভ রিপোজিটরি গুলা। এন্ড প্রত্যেকটা রিপোজিটরি চাইলে আমি হলো যত সম্ভব এইখান থেকে, লাইক সব থেকে ভালো হয় যদি আমরা এইখানে রিডমি গুলা, এই যে প্রত্যেকটা প্রজেক্টের সাথে আমার একটা নির্দিষ্ট ডিসক্রিপশন দেওয়া যায়, সবকিছু করা যায়, এগুলো লেখা যায়। আমি যদি এইভাবে করি তাহলে আমাদের মূল যে গোলটা, যে আমাদের ক্যারিয়ারে আগানো এন্ড গিটহাবকে ক্যারিয়ার হিসেবে কাজ কাজ করা আর কি, তাহলে আমি এই কাজটা করতে পারবো। এন্ড বর্তমানে এআই অনেক হেল্প করে, চাইলে এরকম সুন্দর বা এরকম একটা রিডমি করে ফেলতে পারবে এআই। তো এরকম এখন এইটা মোটামুটি এক্সপ্লোর করতে করতে বুঝতে পারবে যারা মানে গিটহাব ঢোকার পর প্রোফাইল গুলো এক্সপ্লোর করে, কেমনি রিপোজিটরি, নতুন রিপোজিটরি কি মানে ক্রিয়েট করা যায়, নিউ রিপোজিটরি ইম্পোর্ট। দেন এইখানে হলো আমার প্রোফাইলে যে রিডমি গুলো আছে, যে আচ্ছা আমরা হলো দেখি যে অনেকে গিটহাব এই টাইপ প্রোফাইল কেমনে করছে। এটা প্রোফাইল করা খুব ইজি। জাস্ট হলো আমি যদি চাই, আচ্ছা এই যে একটা আলাদা রিপোজিটরি ক্রিয়েট করে একটা রেডমিতে redmi.md নামে একটা ফাইলে যদি আমরা স্পোর্ট সিস্টেম আছে, স্ট্রাকচার আছে, ওটা যদি করি দেন মোটামুটি হয়ে যাবে। এইটা কোনো প্রাইমারি জিনিস না, এই টাইপ কোড বা এই টাইপ জিনিস যখন তখন করা যায়। তো আমার মূল কাজটা কি, যে গিটহাবটা আমার পরিচিত হতে হবে এন্ড গিটহাব অ্যাকাউন্ট সবার থাকতেই হবে। এন্ড মিনিমাম আমি যদি বের হওয়ার আগ পর্যন্ত 10টা থেকে 10+ প্রজেক্ট অবশ্যই থাকতে হবে। এন্ড এটা হওয়ার পর দেখা যায় অনেকে আরেকটু অ্যাডভান্স যারা, যে আরো কয়েকটা কতগুলো প্রজেক্ট করার পর আমরা চাইলেই কিন্তু একটা পর্যায়ে যেতে পারি যে বিভিন্ন কোম্পানি ইন্টার্নশিপ অপরচুনিটি আছে, চাইলে ইন্টার্নশিপের জন্য আমরা অ্যাপ্লাই করতে পারি। এন্ড কিভাবে এইখানে যেই জিনিসটা ওরা দেখে অ্যাকচুয়ালি কমিট সিস্টেমটা, এইটা আমার যেমন কোড ফোর্সেসে দেখে এরকম কোড কোর্স কমিট, ওরা এই জিনিসটা একটা ইম্পর্টেন্স বহন করে যে আমি কতগুলো কমিট করছি এন্ড কিরকম আমি কন্ট্রিবিউশন রাখছি। এক্ষেত্রে আমাদের গিটহাবে যে লাইক প্রজেক্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে এখন বিভিন্ন কোলাবোরেশন এনভায়রনমেন্টে অনলাইনে রিমোটে দেখা যায় একসাথে আমরা কত 8-9 জন ডেভেলপার, 5-6 জন ডেভেলপার বা 2-3 জনই হোক একসাথে কাজ করি। একটা প্রজেক্ট কিভাবে ম্যানেজ করা লাগে, কিভাবে পুল পুশের ব্যাপার আছে, রিপোজিটরির সাথে অ্যাড করা যায়, লোকাল রিপোজিটরি ওইটা কেমনে আমি আপলোড করতে পারবো অনলাইনে, বা আমি গিট টার্মিনাল ইউজ করে, যেটা আর কি কম্পিউটারে কমান্ড লিখে লিখে যেটা কাজটা করি,
এই কাজগুলো আমার মোটামুটি আয়ত্তে থাকা লাগবে। গিটহাব সম্পর্কে যথেষ্ট ডিটেইল টিউটোরিয়াল গুলো আছে অনলাইনে। এইখানকার দেখানোর মূল উদ্দেশ্যটাই হলো আমার একটা পরিচিত করানো। আমি চাই যে সবার কোডফোর্সেস অ্যাকাউন্ট থাকার পাশাপাশি এটাও একটা থাকবে 100%, কারণ এটা আমাদের ইন্টার্নশিপ এন্ড ফিউচার যত রিজিউমি ক্যারিয়ার জব আছে সবগুলোতে মোটামুটি গিটহাবে লাগবে 100%। তো এটা গেল। গিটহাবের সাথে বর্তমানে নতুন নতুন ব্যাপার স্যাপার আছে, কোপাইলট এআই, গিটহাব কোপাইলট, আমরা স্টুডেন্ট ভার্সন কিন্তু নিয়ে আমরা কাজ করতে পারি, অনেকেরই আছে। সিভি রেজিউমি, তো এই ক্ষেত্রে সিভির একটা জিনিস, সিভি রেজিউমে আমরা অনেক সময় গোলাই ফেলি। সিভি ব্যাপারটা হলো যে মেইনলি একাডেমিক ফোকাসড, আমি রিসার্চ ফোকাসড, বা আমার যদি একাডেমিক রিলেটেড থাকে যে আমি টিচার হবো সামনে, ক্যারিয়ার আমার ইচ্ছা যে ইউনিভার্সিটি লেকচারার বা ওই টাইপের কিছু একটা হওয়া, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট বা এইসব কিছু, তখন সিভি। এন্ড রেজিউমি আবার আরেক জিনিস, রেজিউমি মেইনলি হলো জব অ্যাপ্লিকেশনের জন্য কাজে দেয়। এন্ড এই যে এখানে বড় করে এটিএস লেখাটা আছে, এগুলো অ্যাপ্লিকেশন ট্রান্সফার সিস্টেম, অ্যাপ্লিকেশন। আচ্ছা, এটা একটা ব্যাপার আছে, এইটা হলো আমার ওই ইয়াগুলা দেখে, কিওয়ার্ড গুলা দেখবে রিজিউমি, এই ব্যাপারগুলো আমার সামনে আসতেছে। এখানে মেইনলি দুইটা বললাম তো আলাদা। তো সিভির ব্যাপারটা আমাদের মোটামুটি সালে সালে এখন বলবে। আর আরেকটা ব্যাপার, সবাই মোটামুটি চুপ আছে, তো যে কোনো কোশ্চেন থাকলে কিন্তু আমার মাঝেই জিজ্ঞেস করতে পারি বা আস করতে পারি, সেটাতে সমস্যা। আচ্ছা সাদিক, সিভিটা বল। কোনটা, রিজিউমে? আচ্ছা, আমি ওকে, আমি তখন রিজিউমে বলতেছি। তো রিজিউমের একটা যদি এক্সাম্পল দেই, আমার রিজিউমটা হাতের কাছে, এটা এক্সাম্পল আছে মোটামুটি। রিজিউমে এখন কয়েকটা প্রিপারেশনের কয়েকটা সিস্টেম আছে। রিজিউমে প্রিপারেশনের মেইন সিস্টেম গুলোর মধ্যে একটা হলো যে আমাকে মাথায় রাখতে হবে জব ডিসক্রিপশন, আমি কোন টাইপের জব করতে চাই, কোন টাইপের করতে চাই, এন্ড কোন ওই জবের সাথে রিলেটেড কিওয়ার্ড গুলো, লাইক আমার ইচ্ছা ওয়েব ডেভেলপমেন্ট, এরকম কিছু একটা ধরলাম। এইখানে আমি রিজিউমিতে অ্যাক্রস রিজিউমে ওয়েব ওয়ার্ডটা অনেক আছে। এন্ড আমার এই রিজিউমের মূল উদ্দেশ্যটাই থাকবে যাতে বর্তমানে এআই চেক করে রিজিউমে, মানে হিউম্যানের কাছে যাওয়ার আগে এআই একটা সিস্টেমে এটিএস এর মাধ্যমে যায়, ওই কেসটা যাতে আমাকে পাস করে রিজিউমে। এই ক্ষেত্রে রিজিউমে কখনোই খুব ইলাস্ট্রেটিভ হতে হয় না, লাইক আমার প্রোফাইল পিক দরকার নেই, এটা অপশনাল জিনিস, চাইলে দিতে পারি না চাইলে দিতে পারি। এখানে মেইনলি আমার কন্ট্যাক্ট ইনফো গুলো থাকতে হবে, স্কিল সেকশন থাকতে হবে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে, এটা হলো ইম্পর্টেন্ট। রিজিউমিতে স্কিল এন্ড ওয়ার্ক এক্সপিরিয়েন্স খুব ইম্পর্টেন্ট, সাথে সাথে প্রজেক্ট ওয়ার্ক গুলো, কারণ প্রজেক্টে যদি সাইট লিঙ্ক থাকে এটাও দিতে পারি। এখানে এডুকেশন খুব একটা ইম্পর্টেন্ট না, সিজিপিএ খুব একটা ইম্পর্টেন্ট না। হ্যাঁ, এটা থাকলে তো অবশ্যই ভালো, যদি ভালো সিজিপিএ আসে অবশ্যই ভালো, বাট নট দ্যাট ইম্পর্টেন্ট যে আমার থাকতেই হবে এখানে। এন্ড অ্যাওয়ার্ড সার্টিফিকেট দেওয়া যায় চাইলে। হ্যাঁ, আমার রিজিউমে যে একটা 100% পারফেক্ট তা না, ট্রাই করছি আমি মোটামুটি, আরো কিছু আপডেট করা লাগবে। এন্ড একটা স্ট্রাকচার ফলো করতে, স্ট্যান্ডার্ড স্ট্রাকচার। এখন আমরা এই স্ট্যান্ডার্ড স্ট্রাকচারটা কিভাবে ফলো করতে পারি রিজিউম গুলো বানানোর অনেকগুলো সিস্টেম আছে, সিস্টেম গুলো আমি অবশ্যই বিভিন্ন অনলাইন সাইট গুলোতে অনেক কিছু পাবো, অনেক অ্যাডভাইস আছে। বাট এইখানে আমার কয়েক রকমের সিস্টেম আছে, যে আমি চাইলে ডক পিডিএফ এক্সপোর্ট করতে পারি ডকে লিখে। পিডিএফ থেকে এর থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো রিজিউমটা কারেক্ট স্ট্রাকচার করা। লাইক আমি যে এখানে স্পেসিং গুলা দিছি, এই স্পেসিং গুলা যদি আমি ডকে বা ওয়ার্ড ফাইলে করতে চাই, এটা যথেষ্ট পরিমাণে একটু প্যারাদায়ক কাজ, একবারে এই লেভেলে মার্জিনে আনা। এন্ড এইসব স্ট্রাকচার ডকুমেন্টে কাজ করার জন্য এখানে একটা অনেক সুন্দর একটা সাইট আছে, ওভারলি। এন্ড এটার মূল কাজই হলো বিভিন্ন রিসার্চ পেপার এন্ড রিজিউমি লেখা ল্যাটেক্স ফরম্যাটে। আই থিঙ্ক ল্যাটেক্স ফরম্যাটের সাথে অনেকেই পরিচিত আছে বা অনেকেই নাই। ল্যাটেক্সটা মেইনলি হলো কিছুটা কোড, লাইক এই টাইপের কিছুটা কোড রিলেটেড বা কিছুটা ওরকম। আমি যদি লগ ইন করে নেই আমারটা যদি দেখি, আচ্ছা এটা মেইনলি আমার, ঠিক আছে এটাই আছে। এখানে একটা আপনার আমাদের একটা প্রিভিউ থাকবে এন্ড এখানে বলতে পারি আচ্ছা তাহলে এই কোডগুলো আমি আবার শিখা লাগবে, বা আমি এটা ভাবতেই পারি আমরা যে তো প্যারা আবার এই সব স্ট্রাকচার শিখা লাগবে, কিভাবে কিভাবে লিখতে হয়। হ্যাঁ, এটা হয়তো বা ফার্স্টে প্যারা মনে হতে পারে, বাট আমি কি করছি, আমি একটা অনলাইন ফলো করছি, একটা ভিডিও ফলো করছিলাম, ওই ভিডিওতে উনি একটা টেমপ্লেট দিয়ে দিছো, দেন ওটাকে আমি আবার বিভিন্নভাবে মডিফাই করছি এন্ড আমার মতো করে মডিফাই করছি। এটা করতে পারি চাইলে আমরা। And আমি আজ করব, যারা যারা রিমোট জব এখন থেকে ইন্টার্নশিপে যাওয়ার ইচ্ছা আছে, তারা অবশ্যই আমরা এই ব্যাপারটা ঘাটাঘাটি করব, যে আমি চাই সবাই এটা ঘাটাঘাটি করি, এখন থেকে ঘাটাঘাটি করি, যেটা আমরা 4 বছর পর্যায়ে করতাম সেটা ওটা তখন না করে যদি এখন কাজটা করতে পারি, আমার কিন্তু অনেক লাভ আছে। কারণ আমি অলরেডি অনেক কিছু শিখে যাচ্ছি। আমি যদি ধরলাম আমি এই রিজউমি গুলো বানিয়ে
বা বিভিন্ন লিঙ্কডইনে প্রোফাইল সেট আপ করে আমি বিভিন্ন রিমোট জবে আমি অ্যাপ্লাই করতে থাকলাম এন্ড রিজেক্ট অবশ্যই হবে, 100% রিজেক্ট হবে। রিজেক্ট হতে হতে অনেক কিছু শিখতে পারবো। এই শিখার ব্যাপারটা যে আমি যাতে 4 বছর পর্যায়ে না লাগে সেটার জন্যই এখন বলা। And সবাই ঘাটাঘাটি করবো এন্ড আমি চাই যে সবার মোটামুটি একটা হলো রিজুমি থাকবে, একটা টেমপ্লেট। এন্ড এইটা আমরা এখন বলতে পারি যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স তো আমার সব জায়গায় নাই, নাই। এখন আমি তাহলে তখন আমার মাথায় আসবে যে ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা আমি কেমনে বানাবো। অনেকে ক্লাবিং এক্সপিরিয়েন্স আছে, অনেকে বিভিন্ন ভলেন্টিয়ার রিলেটেড আছে, অনেকে জব করা বা অনেকে বিভিন্ন সার্ভিসের সিস্টেম আছে, এক্সপিরিয়েন্স আছে, সেটা দিতে পারি। চাইলে প্রজেক্ট ওয়ার্ক দিতে পারি। আমাদের যেহেতু শেষ হয়নি, জাস্ট এক্সপেক্টেড রাখতে পারি। তো এটা মোটামুটি একটা সেটা। তো আমি চাইলে হয়তো বা এই জিনিসটা আমি প্রোভাইড করতে পারবো, টেমপ্লেটটা দিয়ে দিতে পারবো যারা যারা ইন্টারেস্টেড। দেন এই রিজিউমের ক্ষেত্রে আমরা সেম কাজটা করবো, লিঙ্কডইন, গিটহাব, রিজিউমি। আমরা চাবো যে আমরা একটা ফর্ম হয়তো কিছু একটা দেবো এন্ড সবাই বানিয়ে আমরা যারা মোটামুটি এখানে উপস্থিত আছি এদের জন্য তো মাস্ট, এন্ড এটা রেকর্ডে তো যাবে। তো বাকিরাও আই থিঙ্ক চাবো যে সবাই করে ফেলো, এন্ড আমাদের ছুটিটা মোটামুটি ভালো কাজে লাগবে। এই ক্ষেত্রে রিজিউমি অ্যাপ্লাই জবের ক্ষেত্রে কিছু কিছু কভার লেটার বানানোর সিস্টেম গুলো আছে। কভার লেটার সম্পর্কে এটা জব ডেসক্রিপশন পড়ে দেখতে হয়। এখন আমি বলতেছি কভার লেটার এতগুলা ওয়ার্ড টার্ম গুলো আমি কেমনে আনতেছি, বা এটা করে তো আমার বুঝতেছি না হঠাৎ করে কভার লেটার করতে আসলো। এইসব টার্ম গুলো বোঝার জন্য আমাকে ওই যে লিঙ্কডইন, ওই যে জব গুলা দেখালাম না, ওগুলা ঘাটাঘাটি করতে হবে। ওটা যখন দু একটাতে অ্যাপ্লাই করবো আমি মোটামুটি সিস্টেম সম্পর্কে আমাদের সবার একটা ধারণা হয়ে যাবে। এন্ড যথেষ্ট নেটওয়ার্ক যদি আমি করতে পারি লিঙ্কডইনে, তো বর্তমানে তাহলে আমাদের এই ইন্টার্নশিপ পাওয়া কোনো একটা প্রবলেম খুব একটা হবে না, যদি আমার সবগুলো প্রোফাইল থাকে। এখন পর্যন্ত যা বলা হলো যে রিজিউমে পর্যন্ত তিনটা যদি সবার মোটামুটি স্ট্রং থাকে, প্রজেক্ট সহ থাকে, এটা আমি বলতে পারবো যে আর কেউ যদি একটু চেষ্টা করে, মানে এখানে অবশ্যই খোঁজা লাগবে। আমি হুট করে তো আমার কেউ এসে বলবে না যে দাও তোমার জন্য এই জব বা তোমার এই ক্যারিয়ার আমি সেট আপ করে দিই। আমার নিজেকেই করতে হবে, নিজেকে ঘাটাঘাটি করতে হবে, রিজেকশন হবে, শিখবো, সবই করতে হবে। তো আমি নিজেও শিখতেছি, আমি নিজেও রিজেক্ট হয়েছি অনেকটা। তাই লিঙ্কডইন আমি হয়তো প্রায় কত এখন পর্যন্ত অনেকগুলো জবে ইয়া করছি, অ্যাপ্লাই করছি, জাস্ট এমনি করছি, রিজেক্ট হয়েছে। আবার দেখা যায় কোনো কোনো মেইল এমনি বলছে যে সরি আমরা পারতেছি না। তো এরকম এরকম খাবো, সমস্যা নেই। তো এখন যদি আমি বলি যে একটা ইগো, অনেকের আছে ইগো কাজ করবে যে না আমি রিজেক্ট কেন হবো, বা এই জিনিসটা অনেকের ইয়া হয়, এইটা থাকা যাবে না এই ক্ষেত্রে বলতে পারি। ক্যারিয়ার ক্ষেত্রে এই জিনিসটা থাকা যাবে না, এই জিনিসটা আগে থেকেই মাথা থেকে থাকতে হবে যে আমি অনেক করবো, অনেক মানে যতটা পারা যায় আমি আমার শেষ পর্যন্ত চেষ্টা করবো, অবশ্যই হবে ইনশাল্লাহ। বাট রিজেকশনটা একটা প্রসেসের অংশ, এটাই মোটামুটি বলতে হবে। আচ্ছা সাদিদ, এখন তো এই রিজুমিটা মানে সিভিটা এই যে লাস্টে যে কথা বলবো, হ্যাঁ ওটা সত্যি, আমি তো বলি আমি হচ্ছে করতে পারি না, বাড়ি প্ল্যানিং হয়েছে। কিন্তু তারপরে হচ্ছে যারা যারা আছে যেখানে আমাদের অ্যাডভাইজার, তো তারা আমাকে যখন বলছিল তুমি তো সেকেন্ড ইয়ারে তুমি আধার ব্যাপার করে করছো তোমাদের তো তুমি এখন কিছু করছো, তুমি জানো না এটা জানো না এটা, আমরা ডিমোটিভেট করছিল। আমি একটু মাথা হয়ে গেছি, আমি সব বাদ দিয়ে দিলাম, করে গেছি। পরে আমার ভেবে যাচ্ছে হচ্ছে আমাদের থাকে তোমার সাথে একদিন কথা বলতেছিলাম, উনি আমাকে এই বিষয়ে কথা বলতে যখন বললো তো আমি আমাকে বললো একটা তুমি যে বাদ দিচ্ছ ওইটা তোমার তাহলে তোমার আসলে চাকরি করা বদলে সামনে বাইরে বাইরে পড়াশোনা মানে তুমি আসলে পারলাম। তারপরে বললো যে আমি যেখানে বললো আমাকে সেটা হচ্ছে যে যে সমস্ত বিষয় যখন আসবে রিজেকশন মনে করো কথা বলতে এগুলোকে চ্যালেঞ্জ হয়েছিল। এখানে হচ্ছে তখন আমার একটা খালাতো ভাই রেকর্ড করে আসলো, সেটা হচ্ছে তাকে তার তাকে একটা রিজেক্ট করতে পরে সে এমন ভাবে ট্রাই করতে মানে খুব হার্ডও করতে, এবং জিনিসটা রিজেক্ট করতে খুব থাকলে অনেক টার্গেট করতে একটা পর্যায়ে দেখে যে একটা দুই চারটা হচ্ছে একটা মতো পকেটে অনেকদিন ধরে রিজেক্ট করতে কিন্তু কোনো কমপ্লিট যেতে পারে। পরে আমার ভাই হচ্ছে জেল করতে যে স্যারকে এই বিষয়ে ও নিজে কাজ করবে, নিজে কাজ করে দেন স্যারকে এমন ভাবে আগামী যাতে স্যারের কল করে। জিনিসটা খুবই যে নদীর মতো শোনাইলেও যে এমনি একটু থাকবে অনেক খাইটা একটা পরে একটা দিন হঠাৎ করে স্যার নিজের সাথে কল দিচ্ছে, একটা কাজ থেকে নিজের স্যার কল দিয়ে থাকে স্যারকে টাকা করে স্যার নিজে থেকে তাকে নিয়ে কাজ করে। মানে আসলে সেই দিন থেকে যদি ডিরেকশনের সঙ্গে নিয়ে যদি করে থাকতো তাহলে না হতো, যদি আগাইতে হয় তাহলে হচ্ছে যে দুর্বলতা বা এই জিনিসটা শুরু করে দেওয়া কোনো কাজে যাবে যখন থেকে সেই ধর্ম থেকে বেরিয়ে আসতে হবে আমি নিজে খেতে বলি আমি আমি ব্যবহারও চিন্তা করতে পারি। তাহলে হচ্ছে বিভিন্ন দেখে নিজে বলতে পারি যেগুলো আমি যদি ব্যাপক পার্থক্য বলি সেটা হচ্ছে কৃষি হচ্ছে একটা বড় ভার্সন আর নিজের মধ্যে ছোট ভার্সন জন্য। তো হচ্ছে জবের জন্য এক দুই পেজের মতো তৈরি করে। আর শুধু হচ্ছে 2 থেকে 4 পেজ বা তার থেকে বেশি হতে পারে পড়ে যেতে পারে। ওই যেটা বলবো একাডেমিকে পাল্টানোর জন্য খুবই আর হচ্ছে তোমার জব করার জন্য খুবই আর হচ্ছে বলি হচ্ছে
এগুলোর মধ্যে সবকিছু থাকবে ডেটা এন্ট্রি তুই কি করছিস থেকে রিলিজ কেন করিস নাই কেন করছিস এগুলো। আর এগুলোর মধ্যে জাস্ট হচ্ছে একদমই মানে কিওয়ার্ড গুলো থাকবে ওটা দেখলে তুমি বুঝতে পারবে এই বিষয়টা ওটা রিলিজ দেওয়া দরকার। আচ্ছা সাথে তোরটা কি শেয়ার করবি স্ক্রিন? ওকে হ্যাঁ তুই ঠিক আছে আমার কাছে স্ক্রিন দেখা যাচ্ছে না। হ্যাঁ দেখা যাচ্ছে ক্লিয়ার। আচ্ছা, এখন এভিআর নিজে নিজে পার্থক্য দেখেছিলাম। তো এখন আমি এভির মধ্যে রিসেন্টলি আমি আমার সিভিটা নিয়ে ক্লিক করছিলাম কয়েকজনকে রিভিউ করেছি আমি কিন্তু রিভিউ বানাচ্ছি। রিভিউ বানানোর পরে আমি হচ্ছে অ্যালামনাই কয়েকজন ভাই ছিল ওদের মধ্যে কয়েকজন ভাই সাথে করে তাদেরকে দেখি সিভিটার মধ্যে রিভিউ করেছি দেখছি যে আসলে তাদের সিভিটাতে কি কি করা উচিত কি করা উচিত। যেমন আমাদের ক্যারিয়ার ক্লাব একটা আমাদের সেকেন্ড ছিল সিভিটা কিছু ভালো হয়েছে কিছু ভালো হয়েছে কিছু ভুল ভালো ছিল। এর পাশে আমি আরো আমার পরীক্ষা সিভিটা দেখি কন্টিনিউ অফ করে আমি সিভিটা দেখি। আমার ছবিতে আমি একটা মোটামুটি আমি চেষ্টা করছিলাম যেরকম এবং বানানো হয়েছিল যেরকম আমার এরকম বানাইছিলাম ওই বাজেটে শুরু হয়েছে এখন আমি আপডেট করি নাই এটা অনেক দিন আছে। তো এই দুইটা ইউজ করি। তো এখন আমি যেটা আর কি পয়েন্ট গুলো বলি যে জিনিসগুলো আমি আমাকে আর কি বলা হচ্ছিল যেটা এটা ভুল হচ্ছে এটা আপডেট করা উচিত। তার মধ্যে একটা হচ্ছে এই যে এই কারিকুলাম যেটা লেখা সেটা লেখা দরকার নেই এটা আগে হচ্ছে আপনার আসলে হয়। তারপরে হচ্ছে পিকচার ছবি অ্যাড করে এটা আগে এক সময় ট্রেন্ড ছিল বর্তমানে ট্রেন্ড যেটা সেটা হচ্ছে ছবি অ্যাড করা লাগে ছবি অ্যাড করা। তো যেহেতু এটা একটা মানে টেক্সটের জায়গায় পাওয়া এটা না করলে এটা তাহলে এটা করতে পারে করলে কোনো সমস্যা নেই, না করা হবে। আর সিভি হতে হবে সবসময় কম্প্যাক্ট। আমার সিভিতে যেমন দেখা যাচ্ছে রিসেন্ট রিসেন্ট অনেক ফাঁকা দেখা যাচ্ছে। এই যে ব্ল্যাঙ্ক স্পেস গুলো থাকা যাবে না অনেক কম্প্যাক্ট হতে হবে। যেমন এই যে কন্ট্যাক্ট তারপর পার্সোনাল ইনফরমেশন স্কিলস তারপরে এই জিনিসগুলো আমার লেফট সাইডে এইটুকুর মধ্যে ধরে যাওয়া পসিবল। এইটুকুর মধ্যে আমার এখানে ধরে এখানে নিয়ে নিতে হবে এবং বাকি যে ডিটেলস গুলো আছে সেগুলো এখানে দিতে হবে। এখানে হচ্ছে আহ, গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হইতেছে এক্সপিরিয়েন্স আর এডুকেশন এই দুটোর মধ্যে। তো আমার এক্সপিরিয়েন্সটা আমি আগে দিছি আর এডুকেশনটা দিছি আমি পরে। তো এখন আমার তো কোনো এক্সপিরিয়েন্স না আচ্ছা তার আগে আমি এক্সপিরিয়েন্স যদি বলি এক্সপিরিয়েন্স জিনিসটা আসলে দুইটা ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে আহ, কি বলে কিসের এক্সপিরিয়েন্স ওয়ার্ক এক্সপিরিয়েন্স আর একটা হচ্ছে ভলেন্টিয়ারিং এক্সপিরিয়েন্স। এখন ওয়ার্ক এক্সপিরিয়েন্স যেটা হচ্ছে যেটার জন্য তুমি পেইড তোমাকে টাকা দেওয়া হয়েছে সাপোজ কোনো জায়গায় ইন্টার্নি করতেছো বা কোনো না কোনো জায়গায় কোনো না কোনো ইন্ডাস্ট্রিতে বা কোনো ফার্মে কাজ করতেছো জব করতেছো সেটা হচ্ছে তোমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স যেটার জন্য তুমি পেইড। আর যেগুলো হচ্ছে মনে করো যে ক্লাবের মেম্বার বা মনে করো এক্সিকিউটিভ মেম্বার বা প্রজেক্ট কন্ট্রিবিউটর যেটা বলো না কেন যেটার জন্য তুমি টাকা পাওনি এগুলো হচ্ছে ভলেন্টিয়ার এক্সপিরিয়েন্স। তো এই দুইটা হচ্ছে ডিপেন্ড মানে এই দুইটা একসাথে মধ্যে না দিয়ে আলাদা করে দেওয়াটা ভালো গুড প্র্যাকটিস। তো সেক্ষেত্রে আমি যখন এক্সপিরিয়েন্স এর মধ্যে দিব সেক্ষেত্রে আমি অবশ্যই চেষ্টা করবো যে আমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স যেটা আছে সেটা দেওয়া। কারণ আমি এটা ডিপেন্ড করতেছে আসলে কোথায় অ্যাপ্লাই করতেছি সেটার উপরে। আমি যদি কোনো জবের জন্য অ্যাপ্লাই করি তাহলে অবশ্যই আমার জবের যে এক্সপিরিয়েন্স গুলো আছে সেগুলো ওখানে দেখবে কারণ আমার ক্লাবের এক্সপিরিয়েন্স দেখে কোনো লাভ নেই ভলেন্টিয়ারিং এক্সপিরিয়েন্স দেখে লাভ নেই। আর দেখা যাচ্ছে আর হচ্ছে যেটা বলতেছিলাম এডুকেশন আর এক্সপিরিয়েন্স এর মধ্যে আমার বর্তমানে কোনো এক্সপিরিয়েন্স নাই তো সেক্ষেত্রে আমি এক্সপিরিয়েন্সটা এডুকেশনের আগে দেওয়ার কোনো দরকার নেই বা এটা দেওয়া উচিত। জেনারেলি এডুকেশন যেহেতু আমি বর্তমানে রানিং স্টুডেন্ট আমার এডুকেশনটা দেওয়া আমি এখন কি দেবো আমি যদি জব পাইতে চাই বা কোথাও যাইতে চাই আমি তো আমার যে একাডেমিক কোয়ালিফিকেশন ওইটা দিয়েই তো আমি নিজেকে সেল করবো। আমি তো আমার এক্সপিরিয়েন্স সেল করতে পারতেছি না। সেক্ষেত্রে এডুকেশনটাই আমার এখানে আগে দেওয়া বেটার দেওয়া উচিত। আর যে খালি যেটা বলো সিজিপিএ অ্যাড করার দরকার নেই বা না করলে হয় এটা সেম কথা বাট যদি এসএসসি এইচএসসি জিপিএ অ্যাড করো তাহলে অবশ্যই আমার যেমন এখানে আমার বিএসসি সিজিপিএ অ্যাড করা নাই এখানে উচিত ছিল বিএসসি সিজিপিএ তো অ্যাড করে থাকবে এবং ব্র্যাকেটে লিখে দেওয়া যে কোন সেমিস্টারে আছে থার্ড সেমিস্টার না সেকেন্ড সেমিস্টার ওটা ব্র্যাকেটে লিখে দেওয়া। এখন প্রশ্ন হতে পারে যে রেজাল্ট যদি খারাপ হয় তাহলে কি অ্যাড করবো কিনা ভালো হলে অ্যাড করবো কিনা এটা আসলে ম্যাটার করে না রেজাল্ট খারাপ না ভালো। বিষয়টা কি যদি রেজাল্ট খারাপও হয় সাপোজ আমি অ্যাড করলাম 3.2 হ্যাঁ এখন আমাকে সেটা কোশ্চেন করতেই পারে যে তোমার সেটা কোন ব্যাপার। এটার অ্যান্সারটা খুবই লজিক্যাল অ্যান্সার সেটা হচ্ছে আমি একাডেমিতে ফোকাস দিই নাই। তো যদি এরকম সিজিপিএ কম থাকে যদি কোশ্চেন অবশ্যই আসতে পারে তোমার সিজিপিএ কম কেন তোমার উত্তরটা হচ্ছে একদমই নর্মাল যে আমি একাডেমিতে ফোকাস দিই আমি ফোকাস দিচ্ছি আদার্স স্কিলসে। সেক্ষেত্রে আমার অবশ্যই আদার্স স্কিল যেগুলো আছে সেগুলোতে ফোকাস দিতে হবে সেগুলো আমার অ্যাড করতে হবে। সিভির মধ্যে ওগুলো এমন ভাবে দিতে হবে যাতে জিনিসটা আর কি বোঝা যায় যে না আমার একাডেমিতে সিভি খারাপ বাট সে আলটিমেটলি মানে একদমই টাইমটা নষ্ট করে নেয় অন্য কিছু শিখছে। আর যদি রেজাল্ট থাকে তাহলে কোনোটাই দেওয়ার দরকার নেই। আর হচ্ছে কিছু বিষয় কন্ট্যাক্টের ভিতরে যদি বলি আমি কন্ট্যাক্টের ভিতরে হচ্ছে এই যে অ্যাড্রেস যেটা অ্যাড্রেসটা আসলে আমার বর্তমান প্রেজেন্ট অ্যাড্রেস যেটা আমি যেখানে আছি সেটা এখানে যেটা দেওয়া আছে এটা হচ্ছে আমার বাসার অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস। পার্মানেন্ট অ্যাড্রেস দিয়ে আসলে লাভ নেই আমার প্রেজেন্ট অ্যাড্রেসটা দিতে হয় generally। আর
এই পার্সোনাল ইনফরমেশনটা দরকার হয় না, জাস্ট বার্থ, ডেট অফ বার্থ লাগে, বাট এই তিনটা বেসিক দরকার হয়। এর বাইরে অনেকে বাবার নাম মায়ের নাম এগুলো অ্যাড করে, কোনো প্রয়োজন নেই অ্যাড করার। যদি অ্যাড করতে পারো সেক্ষেত্রে, যখন যদি বাইরে অ্যাপ্লাই করতে হয়, বাইরের কান্ট্রিতে কোনো জায়গায়, সেক্ষেত্রে যদি দরকার হয় তখন কথা হবে। আর স্কিল যেটা আমি দিচ্ছি এখানে, স্কিলটা এভাবে না দিয়ে স্কিলটা আরো সুন্দরভাবে চাইলে ভাগ করা যায়, যদি ওরকম স্কিল থাকে, সফট স্কিল, হার্ড স্কিল এভাবে করে। আর যেমন আমার এখানে একটা স্কিল আছে হচ্ছে টিম ওয়ার্ক এন্ড কোলাবোরেশন। অ্যাকচুয়ালি এটা কোনো স্কিল না, ঠিক আছে? এই জিনিসটা হচ্ছে মানে টিম ওয়ার্ক এবং কোলাবোরেশন যদি কেউ সিভিতে অ্যাড করে, তার মানে বোঝা যাচ্ছে তার স্কিলের অভাব আছে, সে জোর করে কিছু কিছু জিনিস লিখছে। হ্যাঁ, তারপরে যে কমিউনিকেশন স্কিল, এটা আসলে আমি জোর করে লিখছি। তো এই জোর করে যেগুলো লিখে সিভির মানটা দুর্বল হয়ে যায়। তো এগুলো অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। বাট এখানে দেখা যাচ্ছে ডিবেটিং, এটা একটা ভালো স্কিল। তারপরে দেখা যাচ্ছে যে ম্যানেজমেন্ট, এটা একটা ভালো স্কিল। বাট এই যে কমিউনিকেশন স্কিল, টিম ওয়ার্ক, এগুলো আসলে দুর্বল। এই জিনিসগুলো এখানে ক্লিয়ার কোনো দরকার নেই। আর আর যেটা কি জানি বলতে গেছিলাম, আর যদি সম্ভব হয় স্কিলটা, যে যখন আমি দিচ্ছি সি ল্যাঙ্গুয়েজ, এটা নিচে হয়তো যদি ছোট করে ডিসক্রিপশন অনেক জায়গায় দেয়, যেমন লিঙ্কডইনে যে দেখালো খালি ডিক্টরি, লিঙ্কডইনে যদি দেখি, লিঙ্কডইনে আচ্ছা, সে নিচে দেখা, স্ক্রিনের নিচে লেখা থাকে যে আমি স্কিলটা কোথায় প্র্যাকটিস করছি। হ্যাঁ, যদি আমি দেখাই আমার প্রোফাইলটা, এই যে দেখা যাচ্ছে ইজি এরিয়া, এটা আমি কোথায় শিখছি সেটা এখানে অ্যাড করে দিছি। কুয়েটে, তারপরে এমিরেটস। এভাবে করে হচ্ছে স্কিল গুলোর নিচে কিছু ডিটেলস থাকে আর কি, ওভাবে চাইলে অ্যাড করার জন্য দরকার হয় না এগুলোতে। তো তারপরেও আরেকটা জিনিস যেটা আমি মিস করে গেছি, ক্যারিয়ার অবজেক্টিভ। এই নামের নিচে এখানে একটা অনেকে অ্যাবাউট মি লেখে যে আই এম প্যাশনেট সিএসসি ইঞ্জিনিয়ার, অনেক কিছু লেখে। তো এই জিনিসগুলো অ্যাভয়েড করে সব থেকে গুড প্র্যাকটিস যেটা, ক্যারিয়ার অবজেক্টিভ নামে একটা ছোট একটা প্যারা লেখা, যার মধ্যে অ্যাকচুয়ালি থাকবে তোমার অবজেক্টিভ কি। মানে ওইটুকু পড়লে আসলে বুঝতে পারবে রিক্রুটার যে হ্যাঁ, এ আর হচ্ছে চিন্তা ভাবনা এরকম। যেমন আমি যদি ক্যারিয়ার অবজেক্টের মধ্যে লিখি যে আমার চিন্তা ভাবনা এআই বা অথবা মেশিন লার্নিং, যে কোনো একটা বিষয় স্পেসিফিক ফিল্ডের উপরে আমি ইন্টারেস্ট আছি, এবং কিওয়ার্ড যদি আমি লিখে দিই, তাহলে যে আমার সিভিটা রিভিউ করবে, সে দেখলে বুঝতে পারবে যে না, ও এই বিষয়ে মানে একটু ঘাটাঘাটি করতেও জানে এবং এদিকেও হচ্ছে আগ্রহী। তো এই সেক্টরে না, তো বোঝা যাবে বাকি কাজগুলো যে কিভাবে তাকে জাজ করতে হবে, কোন সেক্টরে জাজ করতে হবে। তো ক্যারিয়ার অবজেক্টিভ একটা খুব ভালো একটা জিনিস, সেটা অ্যাড করতে হবে, যেমন আমার এখানে নাই। আর হচ্ছে স্কিলের কথা যেটা বলছিলাম, স্কিলের একটা প্রুফ থাকলে ভালো, যেমন সার্টিফিকেশন অথবা যদি প্রজেক্টের ডেমো থাকে সেগুলা। আর আচ্ছা, ল্যাঙ্গুয়েজের বিষয়টা আছে, যে আমি লাস্টে ল্যাঙ্গুয়েজ অ্যাড করছি এখানে, যে ইংলিশ বাংলা এভাবে না লিখে আরো ভালো হয় যদি ইংলিশে যদি কোনো আইএলটিএস স্কোর থাকে, বা যদি এই যে ডুওলিঙ্গো বা এরকম যদি কোনো স্কুল স্কিল যদি থাকে কোনো এক্সামে, বা কোনো কি বলে স্কোর যদি থাকে, ওইগুলো অ্যাড করে দাও। আর না থাকলে ওই যে চাইলে রিডিং, রাইটিং, স্পিকিং, লিসেনিং এভাবে করে ভাগ করে বার চ্যাট করতে পারো অনেকে। অনেকে করে আর কি, যে মানে কত পার্সেন্ট কোনটাতে ফ্লুয়েন্ট সেটা। তো আচ্ছা, এই যে এগুলো মোটামুটি আর কি আমার ভুল ছিল আর কি, এগুলো আমি বললাম। এরপরে হচ্ছে যেটা আর কি মেইন বিষয়, সেটা হচ্ছে সবাইকে সাজেশন দিব যে সিভিটা বা রিজিউমিটা বানাইতে বলা হয়েছে আর কি। সেটাতে না করে হচ্ছে মেইন যেটা করা উচিত, সবাই একটা মাদার সিভি বানাও বা মাস্টার সিভি আর কি। ওইটার মধ্যে A to Z তোমার লাইফের যা যা আছে সেগুলো থাকবে। ছবি থেকে শুরু করে ক্যারিয়ার অবজেক্টিভ, অ্যাবাউট মি, তারপরে হচ্ছে যে পুরো কন্ট্যাক্ট, পার্সোনাল ইনফরমেশন পুরোটা, স্কিল যা যা আছে সব, এক্সপিরিয়েন্স, ভলেন্টিয়ার, A to Z যা আছে সবগুলো ওই একটার মধ্যে থাকবে। তুমি মাস্টার সিভি থেকে তুমি কি করবা, রিজুমে তৈরি করবা। রিজুম তৈরি করবা কিভাবে, মনে করো একটা জায়গায় আমি জব অ্যাপ্লাই করবো, এখন আমি অ্যাপ্লাই করতেছি সাপোজ কোনো একটা মিডিয়াতে সাংবাদিক হিসেবে। তো তখন তো আমার আসলে এই যে সি ল্যাঙ্গুয়েজ, C++ ল্যাঙ্গুয়েজ, পাইথন এগুলো দরকার নেই। তখন আমার ওখানে কি কি লাগবে, এক্সপিরিয়েন্স বা স্কিলের মধ্যে আমার ভলেন্টিয়ার অ্যাক্টিভিটিস গুলো লাগবে। ওই মাস্টার সিভি থেকে আমি ওই জিনিসগুলো নিয়ে নতুন করে একটা রেজিউমে তৈরি করে আমি ওখানে অ্যাপ্লাই করবো। তারপর যদি আমি সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে আমি অ্যাপ্লাই করি, তাহলে তো আমার ভলেন্টিয়ার, আমি দেখা যাচ্ছে গাছ লাগাইছি করতে, এটা তো আমার আসলে সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে অ্যাপ্লাই করার সময় সিভিটা অ্যাড করার কোনো মানে নেই। তো তখন আমি ওই জিনিসগুলো অ্যাড করবো। এটা হচ্ছে একটা ভালো প্র্যাকটিস আর কি, যেটা বাচ্চা সিভি বানায় থেকে আস্তে আস্তে করা। আরেকটা জিনিস আমি মিস করি, সেটা হচ্ছে রেফারেন্স। অবশ্যই একটা রেফারেন্স থাকা উচিত, একটা না দুইটা মিনিমাম রেফারেন্স থাকা উচিত। রেফারেন্সে দুইটা বিষয়, একটা হইতেছে তোমার ভার্সিটির বা তোমার ডিপার্টমেন্টের কোনো প্রফেসর অথবা লেকচারার, প্রফেসর হইতে হবে এমন না, যে কোনো টিচার অ্যাড করা, যে কোনো একজন। আন্দাজে অ্যাড করে দিলে হবে না, এমন একজন টিচার অ্যাড করা, যাকে ফোন দিয়ে যদি আমি জিজ্ঞেস করি আচ্ছা অমুকের ব্যাপারে কিছু বলেন, সে যাতে তোমার ব্যাপারে চার পাঁচটা কথা বলতে পারে। হ্যাঁ, জাস্ট এইটুকু। এটুকু যদি সে বলতে পারে, ওরকম একজন অ্যাড করে দাও। আরেকজন অ্যাড করা যেতে পারে, সেটা হচ্ছে ফ্যামিলি মেম্বার, খুব ভালো কোনো জায়গায় আছে, দেখা যাচ্ছে বিসিএস, টিসিএস, ক্যাডার ট্যাডার এরকম কেউ আছে, অথবা খুব বড় পর্যায়ে আছে, এমন কাউকে অ্যাড করা যেতে পারে। অথবা দুইজন টিচারকে অ্যাড করা যেতে পারে। তো এই গেল হচ্ছে মোটামুটি সিভির বিষয় আর কি। তো সিভির পরে হচ্ছে, সিভিতে আর কিছু কি আমি মিস করছি কিনা, খালি নাকি ঠিক আছে? আচ্ছা, না সমস্যা নেই, ওইটাই আর কি। আর আরেকটা জিনিস হয়েছে রেজিউমি, যেটা এটাতে কিন্তু আমাদের হলো রেফারেন্স, যে রেফারেলটা, এইটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট না, যেটা সিভিতে ইম্পর্টেন্ট বাট নট ইম্পর্টেন্ট ইন রেজিউমি। ঠিক আছে, এটাই। তো এরপরে হচ্ছে রিসার্চ পেপার। রিসার্চ পেপার হচ্ছে আমি এখানে কিছু বুলেট পয়েন্ট করে
আমি আসলে বলবো না, এটা বললে তো বলার টাইমও নাই। তো রিসার্চ পেপার জিনিসটা একটু সবাই জানি, রিসার্চ পেপার থেকে কি করি আমরা, রিসার্চ এটাতে একদম ফার্স্ট আগে ছিল। তারপরে যদি যাই হচ্ছে ডিফারেন্স বিটুইন কনফারেন্স আর জার্নাল, দুটোর মধ্যে যদি পার্থক্য বলি, কনফারেন্স আর জার্নাল হচ্ছে মানে বেসিক পার্থক্য যেটা, কনফারেন্স হচ্ছে সিভিয়ার রিজিমের মতো কাইন্ড অফ, কনফারেন্স হচ্ছে তোমার শর্টার আর জার্নালটা হচ্ছে লঙ্গার। মানে কনফারেন্স পেপারে থাকে হচ্ছে একদমই বেসিক, মানে যে মেইন জিনিসটা জিনিস থাকে, আর ওটাকে ইলাবোরেশন করেছেন জার্নালের হেডলাইন। সিএসসি স্টুডেন্টের জন্য আসলে রেফারেন্সটা কতটুকু ইম্পর্টেন্ট সেটা যদি বলি, হায়ার স্টাডিজের জন্য যদি কেউ বাইরে যেতে চায়, দুটো জিনিস খুব বড় বড় ফ্যাক্টর, ডিগ্রি অথবা পেপার মানে পাবলিকেশন। তো সিজিপিএটা আসলে দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে বিভিন্ন কারণে হয় না, ওঠাতে যায় না, অনেকে সবসময় ফোকাস দিতে পারে না। সেই জায়গা থেকে পাবলিকেশন থাকাটা অনেক মানে বড় একটা প্লাস পয়েন্ট। পাবলিকেশন যদি থাকে তাহলে দেখা যাচ্ছে বাইরে অ্যাপ্লাই করলে খুব তাড়াতাড়ি স্কলারশিপ পাওয়া যায়, বা বড় ভালো 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 ভার্সিটিতে দেওয়া যায় আর কি। তো সেক্ষেত্রে যদি বলো, অনেকে সাজেস্ট করে অনেক রকম ভাবে, বাট স্ট্যান্ডার্ড আমি যতটুকু শুনছি আমি ঘাটাঘাটি করে, যে বলে দুইটা পাবলিকেশন মিনিমাম আর একটা জবের এক্সপিরিয়েন্স থাকলে বাইরে যাওয়াটা খুব সহজ হয়ে যায়। মানে যেটা একটু টাফ, যেতে একটু কষ্ট হয়। আহ, তো অনেকে চিন্তা করে থিসিস যেটা করি থিসিসটা পাবলিকেশন করে দেবে, হ্যাঁ অবশ্যই এটা করা যায়। তাহলে থিসিস যদি করি ওটাতে যদি পাবলিকেশন করে ফেলা যায় তাহলে একটা অলরেডি আমার শেষ হয়ে গেল। আর একটা জাস্ট এক্সট্রা এর বাইরে একটা করা দরকার। সেটা করতে গেলে যদি কারোর ইচ্ছা থাকে তাহলে এই যে এখন সেকেন্ড ইয়ার, এখন থেকে কাজ শুরু করা উচিত। সেকেন্ড ইয়ার থেকে শুরু করে থার্ড ইয়ারে যে শেষ করবে, মানে মোটামুটি একটা থার্ড ইয়ার 2 বছর মধ্যে একটা যতটুকু পারা যায় আর কি। খুব ভালো হইতে হবে এমন না প্রথমবার রিজেক্ট হবে, এটা খুব নর্মাল। তারপরে দেখা যাচ্ছে 2-3 বার রিজেক্ট হয় অনেকে। তারপরে হচ্ছে ইম্পর্টেন্ট যদি বলি আরেকটা, যে তোমার সিভি বা রিজিউমে ভারী করবে, এটা তো খুব বড়। যে তুমি যেখানে যাও না কেন, যদি তুমি রিসার্চ পেপার থাকে তোমার, অবশ্যই তোমার অন্যদের থেকে তোমার ভ্যালু একটু বেশি থাকবে। তারপর টাইপস অফ রিসার্চ পেপার যদি বলি, মেইনলি বেসিক্যালি 4 ধরনের পেপার পাওয়া যায়। সেটা হচ্ছে একটা সার্ভে পেপার, রিভিউ পেপার, এক্সপেরিমেন্টাল, একটা থিওরিটিক্যাল। সার্ভে পেপার আর রিভিউ পেপার কাইন্ড অফ সেম। সার্ভে বলতে কি, একটা অনেকগুলো মানে একটা টপিকের উপরে আমি সার্ভে করতেছি, ওটার উপর পেপার লিখতেছি, মানে আমি যদি একদমই সামারি বলি আর কি। আর রিভিউ পেপার যেটা হচ্ছে সেটা একটু মনে করো, এটা একটু অন্যরকম। এটা হইতেছে একটা পেপার কেউ একজন লিখছে, সাপোজ আগের একটা পেপার লিখছে সাইবার সিকিউরিটি নিয়ে, তো আমি ওই পেপারটা রিভিউ করবো, এবং ওই পেপারে ওই যে রেফারেল বা সাইটেশন গুলো যে অ্যাড করছে, আমি সবকিছু রিভিউ টিভিউ করে দেখবো যে ওটাকে আরো বেশি মডিফাই করা যায় কিনা। কাইন্ড অফ অনেক কিছু দেখা যাচ্ছে ওর ভিতরে পেপারে আসে না, যেগুলো আমার মাথায় আছে আমি অ্যাড করে দিই। তো ওইটা আর কি রিভিউ পেপার বলো ওটাকে। একটা এক্সপেরিমেন্টাল, যেটা হচ্ছে আমার ডাটা থাকবে, এক্সপেরিমেন্ট থাকবে, রেজাল্ট থাকবে। আর একটা থিওরিটিক্যাল, যেখানে কোনো আমার মানে এক্সপেরিমেন্ট করা লাগতেছে না, পুরোটা থিওরির উপরে। তো এই 4 ধরনের পেপার মেইনলি পাবলিশ করা যায়। তো কম্পোনেন্টস অফ রিসার্চ পেপারের মধ্যে যদি আমি আসি, এখানে হচ্ছে আমি দেখাই, কম্পোনেন্টস অফ রিসার্চ পেপার হচ্ছে এই যে অনেকগুলো থাকে, মানে কয়েকটা পার্ট আছে, আমি জাস্ট ছোট করে দেখাবো। একটা হচ্ছে টাইটেল থাকে, যেখানে হচ্ছে এবং অ্যাবস্ট্রাক্ট, তার মধ্যে 150 থেকে 250 ওয়ার্ডের মধ্যে একটা সামারি থাকবে, যে আমি কিসের উপর রিসার্চ করছি বা কিসের উপর লিখছি আর কি, সম্পূর্ণ কিছু সামারি থাকবে। আর একটা ইন্ট্রোডাকশন, আমাদের প্রবলেম ইন্ট্রোডাকশন থাকবে, তারপর হচ্ছে সিগনিফিকেন্স, দেন হচ্ছে কন্ট্রিবিউশন। মানে এই পুরো জিনিসটা ইন্ট্রোডাকশনের মধ্যে থাকবে আর কি, যে আমি কি করছি কি করতেছি। তারপর লিটারেচার রিভিউ, এটা আসলে আমি নিজে অতটা ভালো এর ভিতরে মানে জানি না, এটা নিয়ে ঘাটাঘাটি করি নাই। তারপরে মেথোডোলজি থাকে, রেজাল্ট এন্ড ডিসকাশন, যদি আমার এক্সপেরিমেন্টের রেজাল্ট থেকে সেটা লাস্ট আছে কনক্লুশন, দেন রেফারেন্স। এখন আমি যদি রিসার্চ পেপার লিখতে যাই, সবার প্রথমে যেটা দরকার হচ্ছে আমার পেপার পড়া। তো আমার আগে পেপার পড়তে হবে। তো পেপার না পড়লে আসলে পেপার লেখাটা টাফ। তো আমাদের যেটাই যে বন্ধুদের ভিতরে একটা ভালো সুযোগ, নিজেরা টুকটাক বিভিন্ন বিষয়ের উপরে যারা ইন্টারেস্ট আছে, যে কোনো টপিকে, সেই টপিকের উপরে পেপার গুলো পড়া। পড়লে যেটা হবে কি, তার ডেপথ অফ নলেজ বাড়বে, তার এরিয়া অফ ইন্টারেস্ট চুজ করতে পারবে খুব ভালোভাবে, এবং তার ভালো মানে মোটামুটি রিসার্চ সম্পর্কে একটা আইডিয়া আসবে। তো পড়ার জন্য যে 3টা পয়েন্ট মেইনলি পড়া উচিত, মানে ইনিশিয়ালি বিগিনার হিসেবে, সেটা হচ্ছে টাইটেল এন্ড অ্যাবস্ট্রাক্ট, তারপর হচ্ছে ইন্ট্রোডাকশন, আর হচ্ছে কনক্লুশন। এই 3টা পয়েন্টটা হচ্ছে আহ, এই 3টা পয়েন্টের বাইরে আসলে কোনো পয়েন্ট গুলো যদি কেউ পড়ে তাহলে বুঝবেও না, বোঝাটা আসলে উচিত না, কারণ আমাদের অনেক নলেজ গ্যাপ আছে। তো এই 3টা পয়েন্ট যখন পড়া শুরু করবে কেউ, এই 3টা পয়েন্ট পড়ে এখান থেকে হচ্ছে যে সমস্ত ওয়ার্ড গুলো আছে যেগুলো নতুন, সেগুলো হচ্ছে আন্ডারলাইন করে, এখন তো চ্যাট জিপিটি অনেক কিছু আছে, সেগুলোর মাধ্যমে যে কোনো জিনিস সম্পর্কে ইজিলি জ্ঞান লাভ করা যায়। তো ওইটা গেল, এভাবে করে রিসার্চ রিসার্চ করে করে পরে পরে একটা রিসার্চ টপিক আর কি চুজ করতে হয়, যে কোন টপিকের উপর সে ইন্টারেস্টেড। একটা পেপার পড়লে সে বুঝে যাবে যে না, তার এই টপিকের উপর সে ইন্টারেস্টেড কিনা। তো এটার জন্য হচ্ছে পড়ার স্টাইল আমি দেখাই দিচ্ছি একটু পরে। তারপরে যদি আসি কোথায় পাবলিশ করব, এখানে এই যে কনফারেন্স যেটা বললাম একটা, জার্নাল বললাম একটা, আর এই যে কিছু ওয়েবসাইটের নাম আছে, আমার কাছে একটা পিডিএফ ছিল, এটা এখন নাই আছে, ওটা পরে আমি দিয়ে দিব। ওটাতে মোটামুটি কতগুলো ওয়েবসাইটে মানে আমার মানে গ্যাদার করে রাখছিলাম আর কি লিঙ্কগুলো।
আর হচ্ছে হ্যাঁ, একটা ভালো প্রশ্ন সেটা হচ্ছে মানে অনেকেই করে, এবং আমার নিজেরও ছিল, সেটা হচ্ছে পেপার লিখতে গেলে আমার কোনো ফ্যাকাল্টি বা আমার অ্যাডভাইসর কারো দরকার হয় কিনা। যদি আমি থিসিস করতে চাই তাহলে অবশ্যই একটা ফ্যাকাল্টি মেম্বার বা তোমার প্রফেসর যার আন্ডারে থিসিস করতে হয়, দরকার হয় এটা। আর যদি আমি পেপার লিখতে চাই তাহলে আমার ক্যাম্পাসে কোনো স্যারের দরকার নাই। তুমি চাইলে যে কোনো কারোর আন্ডারে, যে কোনো কারোর আন্ডারে তুমি হচ্ছে বা কোলাবোরেশনে তার সাথে তুমি একটা পেপার লিখতে পারো। বিজ্ঞানের হিসেবে কখনো নিজে থেকে পেপার লিখলে ওটা নিবে না, মানে অ্যাপ্রুভ হবে না। সেক্ষেত্রে কোনো সিনিয়র অথবা ফ্যাকাল্টি মেম্বার অথবা বাইরের ভার্সিটির কেউ বা বাইরের আর কোনো অ্যালাম নাই, যে কোনো কারোর সাথে কাজ করা যেতে পারে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন যদি আসি পরের টপিকে, সেটা হচ্ছে টুলস টু যেটা লাস্টে দেখাচ্ছি। তারপর হচ্ছে এটা তো গেল স্কলার। আচ্ছা, এখন আমি পেপার পড়বো কিভাবে, ঠিক আছে? এই বিষয় নিয়ে কতগুলো পয়েন্ট সেটা হচ্ছে এই পরপরই একসাথে। সার্চিং পেপার থিম স্কলার, দেন হচ্ছে রেফারেন্স সেকশন করতে হবে, ওভারলি কি বলে সায়েন্স হাব, আর হচ্ছে কুয়েট লাইব্রেরি। আমি এগুলো একবারে দেখাচ্ছি। তো মেইনলি যদি পেপার পড়তে হয়, প্রথমে যেটা আর কি শুরু করতে হয়, আমি যেটা স্ট্র্যাটেজি আমি যেভাবে আর কি আগাই, সেটা হচ্ছে ফার্স্টে আমি যাবো হচ্ছে গুগল স্কলার, ঠিক আছে? গুগল স্কলার হচ্ছে পেপারের জন্য বলতে গেলে ওই এটাই। এখন গুগল স্কলার যখন ঢুকবো, ঢোকার পরে এখানে আমি কিওয়ার্ড লিখে সার্চ দেবো। সাপোজ সাইবার সিকিউরিটি আমার হচ্ছে কিওয়ার্ড। এটা লিখে আমি সার্চ যখন দিব, সাইবার সিকিউরিটির উপরে হচ্ছে আমার এই পর্যন্ত যতগুলা মানে পেপার পাবলিকেশন হয়েছে, যতগুলা আর্টিকেল বা পাবলিকেশন, সবগুলো এখানে আমি লিস্ট পেয়ে যাবো। দেখা যাচ্ছে যে মোট 16,000 নাকি 1,61,000, না সরি, 16,60,000, 16,60,000 রেজাল্ট আছে। তার মানে এই টপিকের উপরে এতগুলো পেপার পাবলিকেশন হয়েছে। এখন এই জিনিসটা কেন জরুরি? সাপোজ আমি যেটা করলাম সাইবার সিকিউরিটি নিয়ে, বা সাপোজ ম্যালওয়্যার অ্যাটাক বা কোনো একটা কিছু নিয়ে আমি খুব বেশি ইন্টারেস্ট ফিল করলাম, হঠাৎ করে আমি ওটা নিয়ে রিসার্চ করা শুরু করে দিলাম, পেপার টেপার লিখে একাকার করে ফেললাম। অথচ আমি যখন সাবমিট করলাম দেখলাম ওইটা আজ থেকে 5 বছর আগে ওই বিষয়ে লেখা, মানে লেখা শেষ, সবকিছু হয়ে গেছে, আমার এটার কোনো দাম নেই। তো এই কারণে আগে থেকে এই জিনিসগুলো সার্চ করা দরকার। এখন সাপোজ আমি একটা টপিক, এখানে তো জাস্ট একটা বড় টপিক নিয়ে লিখছি, এটাকে আরো প্রিসাইজলি এখানে কিওয়ার্ড লিখতে হয়। যদি আমি বলি আরেকটা এক্সাম্পল দিই, যদি দেখা যাচ্ছে আরো কিছু যদি বলি, আমি ফেসবুকের সাইবার সিকিউরিটি বা ফেসবুক রিলেটেড, বা বলতে পারি আমি মেটা, যে কোনো একটা টপিক, মানে আমি আসলে সাইবার সিকিউরিটি অত ভালো জানি না, তো বলতে পারছি না details এ। তো ওরকম একটা টপিককে আমাকে কিওয়ার্ড লিখে সার্চ দিতে হবে। দেন হচ্ছে চাইলে আমি এই যে রিসেন্ট টাইমে দেখো সিন্স 2025 যেটা, এখান থেকে আমি দেখতে পারলে দেখা যাচ্ছে রেজাল্ট অনেকগুলো কমে গেছে। আমি একদম রিসেন্ট যেগুলো পেপার পাবলিশ হয়েছে সেগুলো আমি জানতে পারতেছি। তারপরে এখান থেকে যদি কি বলে শর্ট বাই ডেট যদি করি আমি, তাহলে রিসেন্ট সর্বশেষ সাইবার সিকিউরিটির উপরে যে পেপার পাবলিশ হয়েছে সেটা সবার উপরে চলে আসে। এখন এটা দেখলে আমার কি লাভ, সেটা হচ্ছে আমি বুঝতে পারবো বর্তমানে সাইবার সিকিউরিটিতে কোন কোন বিষয় নিয়ে আসলে কাজ করা হচ্ছে, কোন কোন বিষয় নিয়ে মানে হচ্ছে আর কি, আহ, আগাচ্ছে আর কি পৃথিবী। তো সেক্ষেত্রে আমার জন্য এই এরিয়া অফ ইন্টারেস্ট বা পয়েন্ট অফ ইন্টারেস্ট যেটাই বলি না কেন, ওইটা চুজ করা সহজ হয়ে যায়। এখন এরপরে আসে হচ্ছে পেপার পড়া। যে কোনো একটা পেপারে ক্লিক করলে আমি পেপারে এই যে অ্যাবস্ট্রাক্ট, তারপর হচ্ছে অন্যান্য জিনিসগুলো আছে, আমি এখান থেকে পিডিএফও দেখতে পারবো, পাশে আউটলাইন থাকে এখান থেকেও দেখতে পারবো। এখন এখান থেকে একটা পেপার যখন পড়বো, সেটা হবে মেইনলি যে 3টা পয়েন্ট পড়লাম, অ্যাবস্ট্রাক্ট, ইন্ট্রোডাকশন, আর হচ্ছে লাস্টে কনক্লুশন। এই 3টা পয়েন্ট মানে ভালো করে পড়তে হবে, পুরোটাই পড়া উচিত। এখন এর মধ্যে দেখা যায় অনেকগুলো কিওয়ার্ড হচ্ছে নতুন নতুন, তো সেগুলো আর কি এইভাবে দেখা যাচ্ছে আন্ডারলাইন করে রাখবা। আন্ডারলাইন করে রাখলে ওটা কি চ্যাট জিপিটি ওটা কি বলতেছে কেন বলতেছে হালকা পাতলা আইডিয়া নিবে। খুব মানে নর্মাল বিষয় যে অনেক কিছু বোঝা যাবে না। এখন মেইন যে বিষয়, এখানে রেফারেন্স অপশনে যে দেখা যাবে অনেকগুলো পেপারের সাইটেশন এখানে দেওয়া আছে, এই সমস্ত পেপার থেকে তথ্যগুলো নেওয়া হয়েছে। প্রথমে একটা পেপার যখন ধরা হবে, এখান থেকে বের হয়ে যে সার্চ দিয়ে আরেকটা পেপার না ধরে যেটা করতে হয় সেটা হচ্ছে ওই পেপারের রেফারেন্সে যে পেপারগুলো আছে ওগুলোতে যাওয়া। আমি যদি রেফারেন্সে যতগুলো পেপার আছে সবগুলো পেপারে যদি আমি ঢুকি, তাহলে দেখা যাচ্ছে সব শেষে 26টা পেপার পড়া শেষে আমার দেখা যাবে কি আমি ফার্স্ট যে পেপারটা পড়ছিলাম এটা প্রায় 90% আমি বুঝে গেছি যে এটা আসলে কি করতে চাচ্ছে কি করতে চাচ্ছে না। তো তখন আমার জিনিসটাকে ভালোভাবে ক্লিয়ার হবে। আর যদি আমি এরকম ম্যাসাকার মানে মানে আলাদা আলাদা করে যদি পড়তে থাকি, তাহলে দেখা যাচ্ছে আমার কোনো লাভ হচ্ছে না। এইভাবে পড়াটা হচ্ছে গুড প্র্যাকটিস। এখন এখানে একটা বিষয় আছে কি, এখানে অনেক সময় অনেক পেপার আছে যেগুলো অ্যাক্সেস পাওয়া যায়, যেমন এই যে প্রথমটা যদি আমি বলি, এটার হয়তো অ্যাক্সেস আমি পাবো না, কিন্তু কিছুতে দিকে পাই। আচ্ছা, এখানে যে ফুল অ্যাক্সেস আমাকে দিচ্ছে, আচ্ছা দিচ্ছে এটা। অনেকগুলো দেখা যায় অনেক সময় অ্যাক্সেসটা দেয় না। তখন যেটা কি করতে হয় সেটার জন্য আমি একটা ওয়েবসাইটের নাম বলে দিই, এটা আসলে একটা পাইরেটেড ওয়েবসাইট, সায়েন্স হাব, আমি লিঙ্ক দিয়ে দিব। এই সায়েন্স হাব ওয়েবসাইটের ভেতরে যে আমি পৃথিবীর যে কোনো পেপারের যদি লিঙ্ক আমি কপি করি, হ্যাঁ এই লিঙ্ক কপি করে যদি আমি এখানে এসে দিই, তাহলে হচ্ছে আমার ওরা আমাকে পিডিএফটা দিয়ে দিবে। সরি, ব্যাড লাক, এমন একটা চুজ করলাম যেটা দিতে পারছি না একে আমি ভুল করে দিচ্ছি।
আচ্ছা, জানি না কেন কাজ করতেছে না। আমি একটু ওই কতগুলো ট্রাই করেছি, সবগুলো অ্যাক্সেস পাইছি। তো এখন আমি পাইতেছি না। আচ্ছা, এই যে আছে, এই যে আমার টেলিগ্রামটা ওপেন করে দিচ্ছি। তো দেখা যাচ্ছে সব ক্ষেত্রে অ্যাক্সেস পাওয়া যায় না সব ওয়েবসাইটে। তো বা মানে সব পেপারের মধ্যে তো যেগুলো অ্যাক্সেস পাওয়া যায় না ওগুলো এখান থেকে চাইলে কপি দিব। হয়তো কিছু কিছু ক্ষেত্রে কাজ নাও করতে পারে। সেটা আসলে করা যায়, যেমন রিপ্লাই আমার হচ্ছে। এটার বাইরে যদি বলি আরেকটা অপশন আছে, তো এটা হচ্ছে অনলাইনে প্রোভাইড করতে পারে। কুয়েট লাইব্রেরি, কুয়েট লাইব্রেরিতে যদি আমি যাই, কুয়েট লাইব্রেরিতে গেলে আমি বিভিন্ন পেপার নিয়ে পড়তে পারবো। আমাদের কিছু একদমই মানে কুয়েট লাইব্রেরিটা একদমই ফালতু না, কিছু জায়গায় একটু হলেও আমাদের টেলিভিশন দিতে যদি আরো বিভিন্ন পাওয়ার কথা ছিল। আচ্ছা, আমি যদি কুয়েটের সেন্ট্রাল লাইব্রেরি ওয়েবসাইটে যাই, সেখানে গেলে দেখা যাবে হচ্ছে এই যে কিছু ই জার্নাল আছে এখানে। যেমন আইইইই, তারপরে হচ্ছে এই যে এএসসি, এএসএম, এরকম ওয়েবসাইটগুলোতে যদি আমি একাডেমিক মেইল দিয়ে লগ ইন করি, তাহলে দেখা যাচ্ছে আমি অনেক পেপারের অ্যাক্সেস পেয়ে যাচ্ছি। বা আমি চাইলে এখান থেকেও আমি সার্চ দিয়ে মানে বের করতে পারি। দেখা যাচ্ছে আমি কোনো টাইটেল যদি লিখি পেপারে, তাহলে সার্চ দিলে পেপারটা যদি এগুলোর মধ্যে অ্যাভেলেবল থাকে তাহলে আমাকে দেখাবে। তো এইভাবে করে আমি দেখতে পারি। আর হচ্ছে যেটা দেখালাম নিজে রাইট হাব, সেইটা থেকেও আমি ব্যবহার করতে পারবো, বলতে পারি। মন্ত্রের ভিতরে যে কাজটা ভালো হবে, যে যার যে বিষয়ে ইন্টারেস্ট আছে আর কি, যে কোনো টপিকে যদি ইন্টারেস্ট থাকে, এই টপিকগুলোর উপরে পেপারটা পড়া, পেপারটা পড়লে আসলে কি হয়, ওই টপিকটা দেখা যাচ্ছে আমরা অনেক কম দেয়, আমরা এগুলো অনেক রিডে কনসেপ্ট গুলো দেয়, বিশেষ কনসেপ্ট গুলো আমরা জানি, ওটা দিয়ে কি বলবো অ্যাডভান্স হচ্ছে, কিভাবে আগাচ্ছে, এই জিনিসগুলো অনেক ওয়ার্ল্ডে রিসার্চ হচ্ছে এর উপরে। এটা যদি আমরা বুঝতে পারি তাহলে দেখা যাচ্ছে আমাদের জন্য ওইটার কাজ করা আরো সহজ হবে। যে কারণে বলবো যে সবাইকে পেপার পড়া। আরেকটা জিনিস যেটা ওভারঅল পেপারে দেখানো হচ্ছে আর কি, খালি দেখাচ্ছে। তো ওভারঅল বিষয়টা হচ্ছে, আমার কথা কি শোনা যাচ্ছে ঠিক মতো? ওকে, আচ্ছা দেন আমি হলো বাকিটা আগাই নিই। তো এইখানে আমাদের রিসার্চ বা যাই যেটাই বলি, রিসার্চের ক্ষেত্রে অন্যতম একটা জিনিস হলো এক্সপিরিয়েন্সটা। এক্সপিরিয়েন্সটা আমরা চাইলে কিন্তু বড় ভাইদের আমাদের আছে, ফোর্থ ইয়ারের ভাইরা, তাদের সাথে কাজ করতে পারি। লাইক আমি ভাইয়ের সাথে কাজ করছি, একজন ভাইয়ের সাথে। তো কিরকম লাইক দেখা যায় কিরকম ভাইয়ের পেপারটা একটু দেখলাম, বা কোনো একটা কিছু কাজ করে দিলাম, কিছু একটা ডাটা জোগাড় করে দিলাম। এই টাইপ লাইক মেশিন লার্নিং এর জন্য ডাটা সেট রেডি করা লাগে, আগে করা হয়েছে আমাদের। তো ওই টাইপ কাজগুলা এক্ষেত্রে একটা মেনশনের ব্যাপার, যে রিসার্চ বর্তমানে যতগুলাই হচ্ছে বেশিরভাগই ক্ষেত্রে হচ্ছে কি মেশিন লার্নিং এর উপর। তো আমি চাবো যাদেরই ইচ্ছা আছে রিসার্চ পেপারে বা এই লেভেলের প্রোফাইল গুলা খুব ভালো করে আহ, যে গ্রো করা, তারা অবশ্যই মেশিন লার্নিং এর দিকে আগাবো, ডাটা অ্যানালাইসিস এর দিকে আগাবো। রিসার্চ পেপার এটা তো অবশ্যই ফিউচার, মেশিন লার্নিং এআই বর্তমানে আমাদের আসতেছে। তো এটা তো জানি আই থিঙ্ক, এটাই মোটামুটি। অ্যান্ড এই ক্ষেত্রে আর কি এয়া থাকবো লাইক বিভিন্ন পেপার রাইটিং, রিসার্চ পেপার রাইটিং, এই ব্যাপারগুলো আমরা সতর্ক থাকতে পারি আর কি, মানে আগে থেকে দেখে রাখতে পারি। তাহলে আমাদের থার্ড ইয়ার থেকে যদি শুরু করা হয় দেন অনেকটা আগায় যাবে। এখন থেকে আমরা ওই যে প্রিপারেশন সাজিদ যেটা বললো, বিভিন্ন পেপার পড়তে পারি, দেখতে পারি, এইসব। তো এরপরে যেটা আসি সেটা হলো লিড কোড। অ্যাকচুয়ালি আমরা কোড ফোর্সে যেটা করি কাইন্ড অফ বলতে পারি সেম, বাট পারপাস ভিন্ন। এরকম সেম বা এটার কন্টেস্ট আছে, এটারও প্রবলেম সেট আছে, পারপাস পুরাই ভিন্ন। কোড ফোর্সেস কাইন্ড অফ একটা অলিম্পিয়াড সাইড আমি বলতে পারি চাইলে, বা এই লেভেল কন্টেস্ট সাইড অনলি। বাট লিড কোড মেইনলি প্রফেশনাল। সো আমাদের জব ডেসক্রিপশন বা জবে আর কি যত ক্যারিয়ার গ্রো করার জন্য আলটিমেটলি লিড করে আমাকে যাইতে হবে। তো সেই ক্ষেত্রে হয় কি, যে লিড করে আমি যদি চাই, লাইক নিয়ে আসি একটা ইন্টারফেস। তো লিড কোডে এই ক্ষেত্রে আমার সুবিধাটা করি, কেন আমার লিড কোডকে ক্যারিয়ার রিলেটেড মানে ধরা হয়, এন্ড নট কোড ফোর্সেস বা ওইদের। তো যত বড় ভাই দেখছি, আমাদের বড় ভাইদের সাথে করছি, ভাইরা আলটিমেটলি বলছে লিড কোড সাজেস্ট করছে, এন্ড তারাও এটা লিড করে আলটিমেটলি মুভ অন করছে। কেন? এক্ষেত্রে আমি দেখতেছি আমি পুরো টপিক বেসড পাচ্ছি প্রবলেম গুলা। যেরকম অ্যারে, এখানে আছে ডিভাইড কনকেয়ার, নাম্বার থিওরি, গেম থিওরি, যত সব আছে। বিভিন্ন ইন্টারভিউ আছে, লিড কোড প্রিমিয়াম প্ল্যানে আরো আছে, বাট ফার্স্টে অবশ্যই লিড কোড প্রিমিয়ামে যাওয়া উচিত না, নিজে ট্রাই করা উচিত। লাইক লিড কোডে বিভিন্ন প্রোফাইলে জবের অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে বা রিক্রুটাররা যখন, এইচআররা যখন মিটিং করে বা ইন্টারভিউ নেয়, সেই ক্ষেত্রে আমার কোড ফোর্সেস বা ওই দিককার ইয়াগুলা থেকে লিড কোডের একটা প্রোফাইলের ভ্যালু বেশি বহন করে এইটা। সো আমরা চাই যে এই জিনিসটা আমরা যাতে থার্ড ইয়ারের লাস্টের দিক বা ফোর্থ ইয়ারের থেকে না জানে শুনে, বা তখন অনেকে জানে বা তখন শুরু করে, এখন থেকে যদি আমরা টুকটাক একটু একটু আগাই তাহলে অনেক লাভ হয় আর কি।
এইখানে কেন লিড করছে এটা আমরা এটা দেখলে বুঝতে পারবো। ট্রেনিং কোম্পানিস, আচ্ছা এইখানে দেখা যায় অ্যামাজন, গুগল, ওরাকল, টিকটক যা আছে সবগুলার কিন্তু এখানে ইন্টারভিউ কোশ্চেন গুলো আছে আলটিমেটলি। সো এর জন্যই এটা মেইনলি ক্যারিয়ার ফোকাস করতে হয়। সো আমি ইন্টারভিউর যেই স্ট্রাকচার কোশ্চেন করে যেইভাবে আসে লিড কোডে আমি ঠিক ওইভাবে পাবো। এখানে প্র্যাকটিস করলে লাইক আমি ওটার জন্য প্রিপেয়ার হতে পারবো। এখন আমার কথা হলো যে আচ্ছা লিড কোডে আমি কত দূর আগাবো, মানে সবকিছুর একটা লিমিট আছে, কোনটা লিমিট বা কোনটা পর্যন্ত যাইতে হবে তারপরে আর দরকার নাই বা খুব একটা নেসেসারি না। এখানে নেসেসারিটা হলো মিডিয়াম লেভেল, 3টা লেভেল আছে এখানে, মিডিয়াম, ইজি, হার্ড। তো এটা যদি যাই যে মিডিয়াম, ইজি, হার্ড, মিডিয়াম লেভেলের প্রবলেম আমি যখন থেকে আর কি খুব ইজিলি সলভ করতে পারবো। আচ্ছা যখন তখন একটা মিডিয়াম লেভেল প্রবলেম ধরলাম, দেখার সাথে সাথে আমি মোটামুটি ধরে ফেলতেছি এন্ড সলভ করতে পারতেছি, তখনই আমার লিড কোড মোটামুটি আমি লিড কোডের কাজ শেষ। হার্ড প্রবলেম গুলো ফর চ্যালেঞ্জ এন্ড নট দ্যাট যে হার্ড প্রবলেম গুলো আমি সলভ না করতে পারলে আমার লাইফে হইলো না কিছু। মিডিয়াম পর্যন্ত যেতে পারলেই যথেষ্ট লিড কোডের ক্ষেত্রে। তো এটাই মোটামুটি লিড কোডের। আর তারপরে যদি আগাই, তো এখানে ফিউচারটা যেটা বললাম অবশ্যই বিগ টেক বা বড় বড় কোম্পানি রিমোট জব গুলার জন্য লিড কোডের কোনো বিকল্প নাই এই ক্ষেত্রে। জব ইন্টারভিউ প্রিপারেশনের জন্য মেইন ইউজ করা হয়। এরপর আসি কাগেল। আচ্ছা কাগেলটা বর্তমানে হলো আমাদের এআই ফিল্ড, যেটা আগামীতে আলটিমেটলি আমাদের এআই আলাদা ডিপার্টমেন্টই আসতেছে, মানে ফিউচার হবে এন্ড ওই রিলেটেড তো চলতেছে। ওয়ার্ল্ড একটা রেগুলেশন আগাচ্ছিল, মাঝখানে আবার ট্রাম্প এসে সব আটকাই দিল, অনেক কিছুই উল্টাপাল্টা করে ফেলছে। এর জন্য হয়তো বা যেটা এক্সপেক্টেড ছিল সেটা আগাচ্ছে না ওইভাবে, কারণ চায়নাকে আটকাই দিছে। তো আমরা তো জানি যে চায়না এই দিক থেকে কত আগায় আছে, কিন্তু ওদেরটা কিন্তু পাবলিকলি আসতে পারতেছে না ওয়ার্ল্ডে সব ক্ষেত্রে আটকাই দেওয়ার জন্য। তো এইখানে ক্যাগেলের যে জিনিসটা মেইনলি মেশিন লার্নিং ফোকাসড এন্ড এআই ফিউচার ক্যারিয়ার করার জন্য। আমার যেরকম সফটওয়্যার ইঞ্জিনিয়ার ক্যারিয়ার একদিক, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার ক্যারিয়ার আর একদিক, বাট দুইটা অবশ্যই করে একটা পর্যায়ে যায় অ্যালাইন করে একসাথে আসে। সেক্ষেত্রে আমার সফটওয়্যার ইঞ্জিনিয়ার ক্ষেত্রে যেরকম আমার কোড ফোর্সেস, লিড কোড বা এইসব প্রোফাইল, গিটহাব এগুলো লাগতেছে, ঠিক এমএল ইঞ্জিনিয়ার বা মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারিং বা এআই ওই রিলেটেড অনলির জন্য আমার ক্যাগেল, হাগিং ফেস এই টাইপ যেগুলো আছে এগুলো লাগতেছে। তো আমাদের অনেকেরই আছে যে আচ্ছা এগুলো ভালো লাগে না, আমার এআই টিআই নিয়ে অনেকেরই কাজ করার ইচ্ছা আছে বা ফিউচারে জানার ইচ্ছা আছে। তো অনেকেই ক্যাগেলের নাম শুনছি, এর আগে ডাটাথনে আমাদের ইউজ করা হয়েছে, হ্যাকাথনেও ছিল কাজ এটার, এই যে সিএসি ফেজ যেটা হলো, বা অনেকে এখনো দেখি নাই। ক্যাগেলের ক্ষেত্রে যদি আমি ইন্টারফেসটা সামনে নিয়ে আসি, এখানে এখানে আমি যথেষ্ট অনেক কিছু পাবো, লাইক ডাটা সেট গুলা পাবো বা বিভিন্ন কন্টেস্ট আছে। যদি হোমে যাই, এই যে বিভিন্ন টাইপের কন্টেস্ট আছে, কন্টেস্টে আমি জয়েন করতে পারবো চাইলে, বিভিন্ন কম্পিটিশন আছে। আমার এখানে কি হবে, শুরুটা করতে পারি ছোটখাটো ডাটা সেট দিয়ে একবারে জাস্ট। এটার জন্য অনেক টিউটোরিয়াল আছে ইউটিউবে, যদি আমরা বলি এমএল মেশিন লার্নিং টিউটোরিয়াল, ওই জ্ঞান দিয়ে মোটামুটি আমি ছোটখাটো ইনিশিয়াল লেভেল প্রবলেম গুলো সলভ করতে পারবো। দেন আস্তে আস্তে প্রবলেম গুলো সলভ করতে করতে একটা পর্যায়ে যাবে। দেন সেই ক্ষেত্রে আমি অবশ্যই চাইলে নতুন জিনিস এক্সপ্লোর করতে পারবো। এআই অ্যালগোরিদম আছে, কমপ্লেক্স অ্যালগোরিদম, ডিপ লার্নিং গুলো আছে, ওইগুলোর দিকে আগাইতে পারবো যেরকম। তো এটা একটা সম্পূর্ণ ডিফারেন্ট ক্যারিয়ার বা সেটা। এখন আমার কথা হলো কি যে সফটওয়্যার ইঞ্জিনিয়াররা এখানে কি করতেছে মেইনলি, আর এআই ইঞ্জিনিয়াররা আলাদা কি করতেছে। সফটওয়্যার ইঞ্জিনিয়াররা মেইনলি সফটওয়্যার বিল্ড করতেছে, একটা সফটওয়্যার কিভাবে কাজ করা যায়। এন্ড হ্যাঁ, এআই আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারও কাজে লাগতেছে, এআই কে কেমনি ইউজ করবো, সফটওয়্যার কেমনি ইমপ্লিমেন্ট করবো সেটা দেখতেছে। বাট এমএল ইঞ্জিনিয়ারদের কাজগুলো ওই ডাটাকে কিভাবে অ্যানালাইজ করে আমি একটা ইন্টেলিজেন্ট মডেল তৈরি করতে পারবো চাইলে। অ্যান্ড সারপ্রাইজিংলি মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারদের ভ্যালু সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের থেকে বর্তমানে বেশি, মানে স্যালারি যদি বলি সবকিছু দিক থেকেই বেশি। হয়তো বা ওই লেভেলে জব অপরচুনিটি এখনো ক্রিয়েট হয় নাই সব ক্ষেত্রে, বাট আলটিমেটলি এদের জব স্যালারি সবকিছু বেশি আছে বর্তমানে। তো যাদের একবারে এইদিকে ইচ্ছা তারা পুরাপুরি লেগে যেতে ভাই। কাগেল আছে একটা, আর একটা আছে হলো আমাদের হাগিং ফেস। তো কাগেলটা হলো এখানে কিছুটা একটা গিটহাব প্রোফাইলের মতো এআই এর জন্য, মেশিন লার্নিং এর জন্য, বা একটা লিড কোড প্রোফাইলের মতো কিছুটা এরকম আমরা ধরতে পারি চাই। আর হাগিং ফেসটা ওরকম একটা কমিউনিটি, এআই কমিউনিটি, যেখানে আমরা চাইলে বিভিন্ন মডেল, এক্সিস্টিং মডেল আমরা অ্যাক্সেস করতে পারবো, এক্সিস্টিং ডাটা সেট অ্যাক্সেস করতে পারবো, ওইটাকে মডিফাই করতে পারবো, এগেইন আমি আপলোড করতে পারবো। যেরকম আমার এক্ষেত্রে আমাদের যদি বলি, এক্ষেত্রে আমার হ্যাকাথনের ক্ষেত্রে কিন্তু একটা আমাদের হাগিং ফেসের একটা টাস্ক দিছিল, এন্ড সেখানে আমাকে আমাদের একটা মডেল বানিয়ে এখানে আপলোড করতে হয়েছিল আর কি। তো এই জিনিসটাই আমরা চাইলে এক্সপ্লোর করতে পারি, এন্ড এটা একটা সম্পূর্ণ নতুন দিক হতে পারে চাইলে। ক্যারিয়ার যা তো বললামই, অপরচুনিটি হিউজ, এআই সামনে আসতেছে। আমাদের যেরকম 2010-12 সাল বলি, যদি 8-9 সালের দিক থেকে যে একটা কম্পিউটার রেভলিউশন হয়েছিল, সফটওয়্যার ইঞ্জিনিয়ার রেভলিউশন, মানে হঠাৎ করে সবাই নতুন নতুন কম্পিউটার দিয়ে ডিপ করে সিএসসিটা ফেমাস হতে লাগলো, সবাই সিএসসির জন্য আসতে লাগলো। ফিউচারে আর হয়তো 5-6 বছর পর, 7-8 বছর পর
ওরকম হবে। এআই এর দিকে সবাই নতুন একটা ডিপার্টমেন্ট হতে পারে, এআই এর দিকে সবাই যাবে, তখন দেখা যাবে সিএসসি থেকে এআই ফেমাস বেশি হয়ে যেতেই পারে। তখন এইগুলো আর কি মূল ভিত্তি হিসেবে কাজ করবে। ক্যাগেল গেল, এখন লাস্ট আমাদের টপিক যেটা হলো ফ্রিল্যান্সিং। তো ফ্রিল্যান্সিং এটা আনার এখানে অন্যতম একটা উদ্দেশ্য যে আমাদের অনেকের একটা ভুল ধারণা আছে, আচ্ছা ফ্রিল্যান্সিংটা কি, এটা তো আমার জব না, এটা তো আমার ক্যারিয়ার না, বা এই জিনিসটা কিরকম। অনেকে করছি ফ্রিল্যান্সিং, আমাদের আমাদের ক্লাসে ডিপটেই আছে অনেকে ফ্রিল্যান্সার, অনেকে প্রো আছে। তো অনেকে আবার এই সম্পর্কে জানি না, অনেকে ভাবি কি জব একরকম বা ফ্রিল্যান্সিং এই জিনিসটা একরকম। বাট আমি যদি বলি এই দুইটা জিনিস খুব পারফেক্টলি অ্যালাইন করতেছে, এন্ড এইটা আমাদের আলটিমেট ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ আমি এটা বলতেছি। ফার্স্ট অফ অল হলো আমি ফ্রিল্যান্সিং মূল কাজ করতেছি, ক্লায়েন্টের সাথে ইন্টারেক্ট করতেছি না, আমি ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের সাথে ইন্টারেক্ট করতেছি, এন্ড আমি বিভিন্ন নর্ম শিখতেছি, জানতেছি যে আমার একটা প্রফেশনাল ভাষা কি হতে পারে, এন্ড সেখানে অনেক রেস্ট্রিকশন আছে, অনেক রকমের ব্যাপার স্যাপার আছে। তো ওইখানে আমার কিভাবে কাজ করতে হবে, কিভাবে ইনভায়রনমেন্টে সেট আপ খেতে হবে, হঠাৎ করে নতুন একটা প্রজেক্ট দিল, নতুন প্রজেক্টে আমি অনেক স্কিল জানি না বা অনেক কিছু পারতেছি না, খুব দ্রুত আমি কেমন ফ্লেক্সিবিলিটি পর্যায়ে যেতে পারবো। এটাই তো আমার জবে চাচ্ছে, তাই না? একটা জবে আমি যখন জয়েন করবো, মানুষ ইন্টার্নশিপ কেন করে? ইন্টার্নশিপ করেই যাতে আমি জবে বিভিন্ন টুলের সাথে ফ্যামিলিয়ার হতে পারি, ফ্লেক্সিবল হতে পারি, এইটার জন্য। আলটিমেটলি ফ্রিল্যান্সিং ওইটাই হচ্ছে, একটা কমিউনিকেশন স্কিল দ্বারা হচ্ছে, যেই জিনিসটা আমার হয়তো বা এমনি হওয়া কষ্ট, বা কারণ একটা প্রফেশনাল লেভেলের একটা কমিউনিকেশন আছে। অ্যান্ড এইখানে যদি আমি যাই, ফার্স্ট অফ অল আমার ফ্রিল্যান্সিং প্রিপারেশন থাকে, প্রিপারেশনের জন্য আমার নির্দিষ্ট সেট অফ স্কিল লাগে। লাইক স্কিলের ক্ষেত্রে এখন বর্তমানে কিছুটা ফেমাস, এর আগে হয়েছিল মার্নেস্টা, কিন্তু মার্নেস্টা কিন্তু অলরেডি ফেমাস হয়ে মার্কেটে এসে অলমোস্ট আবার চলেও গেছে, কাইন্ড অফ বলতে গেলে। মানে ওই লেভেল আর নাই, আগে যে একটা মার্নেস্টা টপে ছিল সেটা আর নাই। তো এখন বর্তমানে কি আছে, এখন আমাদের সাস আছে, সাস, তারপরে নেক্সট জেস, তো লেটেস্ট কিছু ফ্রেমওয়ার্ক আছে। আবার এখন সবাই হঠাৎ করে নতুন নতুন ডাটাবেস দেখা স্টার্ট করছে, যেটা মার্নেস্টা তো জাস্ট চারটা জিনিস নিয়ে কাজ করতে। এই ক্ষেত্রে এখন আমার মানুষের স্টিল মার্কেট অনেক লেভেল, অনেক হিউজ অপরচুনিটি আছে মানুষটাকে এখন। এখানে আগে ফার্স্টে নিজ সিলেক্ট করতে হবে, আচ্ছা আমি কি করবো, আমি কি সাকসের দিকে আগাবো, কি মানুষটাকে দিকে আগাবো, নাকি সফটওয়্যার ডেভেলপমেন্ট, নাকি অ্যাপ ডেভেলপমেন্ট, নাকি মোবাইল অ্যাপ, নাকি ডেস্কটপ অ্যাপ, নাকি আমি চাইলে সামনে আমরা জাভা দিয়ে কাজ করতে পারবো, ওইটাতে কোনটাতে আগাবো। যে কোনো একদিকে আমাকে ধরে আগাইতে হবে। ওইটার একটা ধরলাম আমি ওয়েব অ্যাপ, মোটামুটি সবকিছু শিখলাম, এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট, একটা কমপ্লিট একটা প্যাকেজ শিখে ফেললাম মার্ন স্ট্যাক সহ। তখন আমি যে কোনো একটা প্ল্যাটফর্মে যাওয়ার জন্য আমি মোটামুটি উপযুক্ত। এখন আমার ফার্স্ট অফ অল আমি এক্সপ্লোর করতে পারি লাইক ফাইবার। এক্ষেত্রে আমার প্রোফাইল বিল্ডিং এর অনেক ওয়ে আছে, মানে অনেক ভালো ডিটেইল ভাবে আছে, ইউটিউব বা অনলাইন বিভিন্ন ব্লগ আছে, আর্টিকেল আছে, আমরা চাইলেই খুঁজলে জাস্ট সার্চ দিতে হবে, ফাইবারের প্রোফাইল কেমন সেট করতে হবে এইটা। এই ক্ষেত্রে এখানে যেরকম দেখি, এইখানে কি কাজটা করতেছে আমি বলতে পারি যে তারা কিন্তু আলটিমেটলি তাদের নিজেদের স্কিলকে তাকে সেল করতেছে। এই যে আলটিমেট সেলিং স্কিলটা, এইটা এই প্ল্যাটফর্ম গুলোতেই গ্রো করতেছে, যেটা আমার আর কোথাও এত সহজে হচ্ছে না। আমি যে এত কম্পিটিশনের মধ্যে আলটিমেটলি নিজেকে সেল করে টিকে থাকতে পারছি, আমি যদি এইখানে টিকতে পারি, আমার জব মার্কেট বা জব প্লেসে টিকা আমার কোনো সমস্যাই না, প্যারাই না। কারণ জব ইন্টারভিউ গুলাতে টিকা বা জব ইন্টারভিউ গুলা ক্র্যাক করা আমার ক্ষেত্রে অনেকটা ইজি হয়ে যাবে, কারণ আই অলরেডি নো আমি কেমন সেল করতে পারি নিজেকে, আমি কোন কোন জায়গায় স্ট্রং, নিজেকে আমি খুব ভালো করে চিনি। আলটিমেটলি সেল করার জন্য নিজেকে অবশ্যই চিনতে হবে আমি কোথায় কোথায় স্ট্রং, কোথায় উইক, কোথায় কি আছে, এই ব্যাপারগুলো। এখানে যদি আমি একটা জিনিস বলি, ধরলাম আমি এটা কি, এ কিন্তু একটা টপ রেটেড, এরকম আমি এখানে সে তার সার্ভিসের বিস্তারিত বলছে, বিস্তারিত জিনিস লেখা লাগে, প্রোফাইল সেট আপ করতে হয়, আমি এখানে একটা ভ্যালু বলতেছি যে এত এত ভ্যালু। তো এইখানটায় এইটাই আমরা কাজ করতেছি। এইখানে হলো আমাদের কথা হলো যে আচ্ছা ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মের বিভিন্ন সিস্টেম আছে, ও আচ্ছা সরি আমি ফাইবারটা এই পাশে দেখাচ্ছি, ওকে ঠিক আছে। ফাইবার হলো এটা, আমি এটা অ্যাকচুয়ালি দেখাচ্ছিলাম যে একটা গিগ কেমনে কাজ করতেছে। এখানে আমি আলটিমেটলি সেল করতেছি, নিজেকে একটা পোস্টার বানাচ্ছি, ব্যানার বানাচ্ছি, ডেসক্রিপশন লিখতেছি, এইটা প্রত্যেকটা জিনিস টেইলর করে লিখতে হয় আর স্পেসিফিক ওয়েতে লিখতে হয়, এই জিনিসগুলো অবশ্যই শিখতে পারতেছি। আর যে বলতেছি যে পার্থক্যটা, অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, ফাইবার আছে, ফ্রিল্যান্সিং.com আছে, আপওয়ার্ক আছে, তারপর অনেক রকম প্ল্যাটফর্ম আছে। এখন কথা হলো আমি কোনটা দিয়ে শুরু করতে পারি, যাদের ইচ্ছা আর কি, অবশ্যই একটা এক্সট্রা ইনকামের ব্যাপার আছে। আর আমার মতে যারা আমরা এই রিলেটেড আছি সিএসসি ডিপার্টমেন্টে, তাদেরকে এক্সট্রা অন্যদিকে ইনকাম থেকে, আমি কোনোটাই আন্ডারমাইন করতেছি না, যে টিউশন বা অন্যদিকে আরো যত রকমের সিস্টেম আছে, ওই দিক থেকে আমরা যদি প্রফেশনালি ইনকাম করতে পারি বা সাইড ইনকাম যদি আমাদের প্রফেশনালি আসে, তো অনেক ভালো। কারণ ফাইবার আলটিমেটলি আমি আমার স্কিল বা এই ক্যারিয়ার রিলেটেড নিয়েই কাজ করতেছি, এন্ড একসময় যে আমি খুব ভালো এক্সপার্ট হয়ে যেতে পারবো চাইলে, এইটা একটা ব্যাপার। আর এইখানে যে আচ্ছা যেটাতে বলতেছিলাম যে পার্থক্যগুলো কি, প্রত্যেকটারই আলাদা আলাদা দিক আছে। ফাইবার যদি যাই, ফাইবারের একটা দিক হলো আমি আমাকে শো করব, আমার পোস্টার গুলা শো করবো, আমার লেখাগুলা এই যে এইভাবে শো হবে, আমার একটা গিগ থাকবে, একটা
বলতে গেলে থাম্বনেল শো হবে মেইনলি। এই শো ক্লায়েন্ট এটা দেখে দেন ক্লিক করবে কিনা সেটা সে নির্ধারণ করবে যে আমি এটা কেন ক্লিক করছি, এটা টপ রেটেড এই কারণে ক্লিক করছি, আর এর টাইটেলটা খুব সুন্দর ছিল এর জন্য ক্লিক করছি, আর এই স্ট্যান্ডার্ড করছে আশেপাশে প্রোফাইল থেকে আমার এই প্রোফাইল এই ব্যানারটাকে আমার ভালো লাগছে দেখতে, পোস্টারটা এই জায়গাটা এইখানে সেই স্কিলটা এখানে এই জিনিসটা ভাবতে হবে। তো ফাইবারের এখানে কাজটা মেইনলি এটা। ফাইবার আপওয়ার্ক দুইটার সিমিলার, কিরকম সিমিলার যে দুইটাই আমার ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম, বাট ডিসিমিলারিটি এটা দুইটা কম্পিটিটর আছে বাট নট ওই রকম কম্পিটিটর, দুইটা রকম দুই লেভেলে স্বতন্ত্র। লাইক ফাইবারের ক্ষেত্রে মেইনলি ক্লায়েন্ট খুঁজে বের করতেছে আমাকে, বাট আপওয়ার্কে আমি ক্লায়েন্টকে খুঁজে বের করবো। লাইক আমি আপওয়ার্কে যদি যাই, আচ্ছা এখানে এখানে আমি ক্লায়েন্টকে খুঁজে বের করবো। এটা কেমনে কাজ করে, আমি একটা ক্লায়েন্ট দেখবো, দেখার পর লাইক ধরলাম আমার একটা জব পোস্টিং। আচ্ছা আমি যদি আমারটা একটু না এটা হবে না, ওকে একটা জব পোস্টিং আছে, লাইক আমি যদি তৈরি হয় ফাইন্ড ওয়ার্কে যাই, স্কিলস এই যে এখানে অনেক রকমের জব আছে, আমি যে কোনো একটা থেকে নাম ধরলাম 3D ভিজুয়ালাইজেশন ফ্রিল্যান্সার। এইখানে এই যে জব পোস্টিং গুলো আছে, যেখানে একজন জব পোস্ট করছে, প্রাইস ফিক্স করে দিছে এন্ড বলে দিছে কোন লেভেলের ফ্রিল্যান্সিং চাই। দেন আমি এখান থেকে যে এই ডিটেলসটা দেখে দেন আমি প্রপোজাল দেবো একটা, অর্থাৎ আমার আলটিমেটলি জবগুলো যেভাবে কাজ করতেছে লিঙ্কডইনে কিন্তু আলটিমেটলি কি করতেছে, আমি বিভিন্ন কোম্পানি বা ইয়াগুলোকে আমি প্রপোজাল দিচ্ছি, ঠিক একইভাবে এখানে কাজ করতেছে, আমি প্রপোজাল দিচ্ছি। অর্থাৎ আপওয়ার্কটা এখানে আমার বেশিরভাগই জব ফ্যাক্ট রিলেটেড, এন্ড এখানে কিছুটা অ্যাডভান্স বলতে পারি চাইলে, লাইক ফাইবারে যেরকম আমি নিচ ধরে আগাতে পারছি, শুধু মাইনাসটাকে আমি ফাইবারে আগাতে পারতেছি, আপওয়ার্কের ক্ষেত্রে আমাকে খুব বেশি ফ্লেক্সিবল হতে হবে, আরেকটু বেশি, কারণ ক্লায়েন্ট তো আর আমার স্কিল দেখে দেবে না, সে তার মতো করে একটা জব পোস্ট দেবে, জবের একটা ডেসক্রিপশন আছে এখানে, সে তার মতো করে বলতেছে, আমাকে ওই জায়গাটায় ফিট করতে হবে। হয়তো আমার একটা নতুন স্কিল সেটা মানে হঠাৎ করে শিখা লাগতেই পারে, হঠাৎ করে করতেই পারে, অ্যান্ড প্রপোজাল লেখার কিছু নির্দিষ্ট নিয়ম আছে, ওইটাও আমাকে শিখতে হবে। অ্যান্ড এই জিনিসটা নিয়ে যদি আমি ঘাটাঘাটি করতে পারি, অবশ্যই আমি কয়টা দিক শিখতে পারতেছি, একদিকে আবার জব শিখতে পারতেছি, মানে আমি জবে কিভাবে প্রপোজাল পাঠাবো, রিমোট জব বা যত জব আছে ফিউচারে তো আমার আলটিমেটলি বের হয়ে জব সার্চ করতে হবে, ওই জিনিসটা জানতে পারতেছি। দ্বিতীয়ত আপওয়ার্কের এই ক্ষেত্রে বেশিরভাগ একটা প্রচলন হলো এইখানে ইন্টারভিউ হয়, মানে জবে আমি যখন একটা সে যদি আমার প্রপোজাল দেখে আর সে যদি লাইক করে প্রপোজালটা, লাইক করার পর সে আমাকে চাইলে একটা ইন্টারভিউতে রাখতে পারে, সেখানে অবশ্যই আমি ইন্টারন্যাশনাল ক্লায়েন্টকে হ্যান্ডেল করতেছি আমার লাইভ ইন্টারভিউ, তো অবশ্যই অনেক ভালো একটা এক্সপিরিয়েন্স। এন্ড আলটিমেটলি যখন এইচআর আমাকে ইন্টারভিউ নেবে, সেইটা যদি আমার এখানে একটা এক্সপিরিয়েন্স থাকে অনেক ভালো, আমি অনেকটাই অ্যাডভান্টেজ পাবো। এন্ড সেই ইন্টারভিউ তো অবশ্যই সে আমাকে স্কিল সম্পর্কে জিজ্ঞেস করবে, আমাকে অ্যাবাউট আমার নিজের সম্পর্কে জিজ্ঞেস করবে, আমি কোন কাজটা করছি সেটা দেখানো লাগতে পারে। তো এই জিনিসটা খুব মানে আমি বলবো যে যারা চাবো যে অ্যাটলিস্ট মানে এক্সপ্লোর করার জন্য হলো, এক্সপিরিয়েন্সের জন্য হলেও এই সাইটগুলো ঘুরে দেখা উচিত। ফ্রিল্যান্সিং, ফাইবার, আপওয়ার্ক এন্ড সেলিং ক্যাপাবিলিটিটা এখানে প্রত্যেক প্রপোজালে আমি সেলিং করতেছি, নতুন নতুন স্ট্র্যাটেজি বাইর করতেছি, মানে নতুন নতুন স্ট্র্যাটেজি আনতেছি, এন্ড আবার পূর্বটাকে আবার মডিফাই করতেছি, দেখা যাচ্ছে কাজ হচ্ছে, কিছু কিছু প্রপোজাল দেখা যায় ভিউ হচ্ছে বাট ক্লায়েন্ট ক্লিক মারতেছে না, কেন ভিউ হচ্ছে বাট ক্লায়েন্ট আমাকে মেসেজ করতেছে না, বা কোনো কোনো প্রপোজাল ক্লিকই করতেছে না, ভিউ মানে আসতেছে না, কেন হচ্ছে না, আমি কি এমন লিখলাম যে যার কারণে সে আমাকে ইন্টারেস্ট হলো বা ইন্টারেস্টেড হলো না, এই ব্যাপারগুলো এখানে শেখা হচ্ছে মেইনলি। এন্ড রিয়েল লাইফে আমার তো এটাই, জবে আমি একটা এনভায়রনমেন্টে যাবো, সেখানে আমি বসের সাথে কিভাবে ইন্টারেক্ট করবো, বিহেভ করবো, সেটার উপর নির্ভর করবে আমি প্রমোশন পাবো কি পাবো না, বা তার একটা ডিসিশন আসবে কি আসবে না, এইখানেই। এখন আরেকটা ব্যাপার আছে যে আচ্ছা এইগুলো তো করলাম, এটা তো আলটিমেটলি এই কাজগুলাই করতেছে, আলটিমেট গোলটা কি ফ্রিল্যান্সিং? আমার কথা হলো যে সবসময় আমি অ্যাডভান্স থিঙ্কিং করবো, কেন আমি এক জায়গায় স্টাক থাকবো, ফ্রিল্যান্সিং আমি এটার মতো করে কাজে লাগাবো। যারা একটু অ্যাডভান্স থিঙ্কার তারা কি করবে, এখানে কিছু ক্লায়েন্টের সাথে খুব ভালো সম্পর্ক বিল্ড করবে, রিলেশনশিপ বিল্ড করবে, রিলেশনশিপ বিল্ড করে চাইলে একটা রেগুলার ক্লায়েন্ট বেস তৈরি করতে পারে, ক্লায়েন্ট বেস তৈরি করে দেন সে সরাসরি কি করতে পারে, তার একটা এজেন্সি খুলে ফেলতে পারে বা তার একটা সার্ভিস খুলে ফেলতে পারে, লাইক এইটাই এখানে মূল উদ্দেশ্য। এন্ড জব পাওয়া যেটা আমি যে বলছি, এই যে রিমোট জব গুলো অ্যাপ্লাই করে একটা করে এটা যে পরিমাণ প্যারাদায়ক, সেটা অনেকটাই কমে আসে যদি আমি আপওয়ার্কে, বা ধরলাম আমি আপওয়ার্কে একটা ক্লায়েন্টে খুব ভালো একটা সম্পর্ক হলো তার সাথে, and তার একটা কোম্পানি বা এজেন্সি আছে, সে তোমাকে হায়ার করে নিয়ে গেল বা 1 মাসের জন্য, বা আমাকে একটা নির্দিষ্ট কন্ট্রাক্ট টু হায়ার করে নিল, এমন হতে পারে সে আমাকে একটা রোলও দিয়ে দিতে পারে, যেরকম আমি নিজেও একটা পার্ট টাইম রোলে ঢুকে পড়ছি ক্লায়েন্টের সাথে ইয়া করে। সো ব্যাপারটা এরকমই, এখানে জব পাওয়াটা ইজি হয় তখনই
মানে ওইসব লিঙ্কডইন বা অন্যান্য প্ল্যাটফর্ম থেকে এইসব প্ল্যাটফর্মে জব পাওয়াটা খুবই ইজি, এন্ড আন্ডার দ্য হুডে কিন্তু এটা চলে বেশি। সো হ্যাঁ, আপাত দৃষ্টিতে দেখা যায় যে আমি শুধু সার্ভিসটা করতেছি, তার একটা পার্ট টাইম ওয়ার্ক করতেছি, ছোট্ট একটা প্রজেক্টে কাজ করতেছি, বাট আলটিমেটলি আমি কি করতেছি, একটা এজেন্সি বিল্ড করার একটা সুযোগ অপরচুনিটি চলে আসতেছে, এন্ড একটা আমি ডাইরেক্ট জবে ঢুকে যাওয়ার একটা অপরচুনিটি চলে আসতেছে, এন্ড একটা ভালো নেটওয়ার্ক চলে আসতেছে। আমি যদি দেখি আমি থিঙ্ক অনেকে নীল নাফিস বা ওকে চিনি, ওইও কিন্তু এই সেম কাজটা করছিল। ও ফার্স্ট অফ অল আপওয়ার্কে ঢুকছে, সেখান থেকে একটা ক্লায়েন্ট ওর ছিল, একটা ভালো পরিচিত একটা রিলেশন, ক্লায়েন্ট বেস রিলেশনে চলে আসছে, ওদের সাথে একটা লং টার্ম রিলেশনে চলে আসছে। দেন সেখান থেকে তাদের সাথে একটা কানেকশন করছে, একটা B2B কানেকশন করছে, যে তুমি আমাকে প্রজেক্ট দাও, আমি তোমাকে কম প্রাইসে করে দেবো। সে কি করতেছে, বাংলাদেশে আলটিমেটলি একটা এজেন্সি করে ফেলছে, সে কিন্তু দিব্যি তার বিজনেস চালাচ্ছে। এখানে অনেকগুলো অপরচুনিটি খুলতেছে। আমার মনে হয় যা অ্যাটলিস্ট স্কিল গ্রো করার জন্য, কমিউনিকেশন স্কিল, সেলিং স্কিল, তারপরে ইন্টারভিউ দেওয়ার স্কিল, প্রপোজাল এটা পাঠানোর স্কিল, এইটাই স্কিলের জন্য হলেও আমার ওইসব সাইট এক্সপ্লোর করা উচিত এন্ড ঢোকা উচিত। আরো অ্যাডভান্স তো আছে, আলটিমেটলি বিজনেস গ্রো আপ করতে চাই, এজেন্সি গ্রো আপ করতে চাই, এটাই। তো এইটাই মোটামুটি আমার ফ্রিল্যান্সিং এর আলটিমেট মানে ফিউচারটা, অপরচুনিটিস গুলো আছে যেটা বললাম। আজকে মোটামুটি এটাই, এই পর্যন্তই। এখন কারো যদি কোশ্চেন থাকে এনি রিলেটেড, যত রকমের ডিসকাশন হয়েছে আমার সাথীদের, তো আমরা করতে পারি, আমরা ট্রাই করবো অবশ্যই অ্যান্সার দেওয়া, অথবা না জানলে অবশ্যই জেনে ট্রাই করবো। কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা বল শ্রমিক। আচ্ছা দেখ, আমি তো মাঝে ছিলাম না, আমি জাস্ট হচ্ছে আমার একটা কোশ্চেন আমি অনেকদিন ধরে মাথায় ঘুরতেছে, এই জন্য কোশ্চেনটা করা। এই যে তুই যদি হচ্ছে রিলস দেখিস, ঠিক আছে, হ্যাঁ। সাপোজ রিলস দেখছিস, তুই যদি 30টা 40টা রিলস দেখিস না, তার মধ্যে দেখবি যে দুটা রিলস বা একটা রিলস এরকম থাকবে যে বলবে যে বিল্ড ইউর প্রজেক্ট বা রিপ্লেস ইউর 4 ইয়ার্স এক্সপিরিয়েন্স উইথ দিস সিম্পল প্রজেক্ট বা হ্যান ত্যান হাবি যাবি। আচ্ছা আচ্ছা, এরকম যদি প্রজেক্ট, এরকম ছোট ছোট প্রজেক্ট যেগুলো অলরেডি মানে পপুলার বা সবাই করতেছে, এগুলো যদি করে কি কোনো লাভ আছে? আচ্ছা আমি বলি, পপুলার সবাই করতেছে বা আমি ধরলাম চাইলে এখন ফেসবুক ক্লোন বানাইতে পারি, ফেসবুক ক্লোন বানাইলাম, এইটা হাইস্ট আমার এক্সপিরিয়েন্সের জন্য অ্যাড করতে পারি, এন্ড আমি চাইলে এটা প্রোফাইলে অ্যাড করতে পারি বা পোর্টফোলিওতে। কিন্তু এটা আমার আলটিমেট কাজ দেবে না। আলটিমেট কাজ হলো আমি পার্সোনালি একটু স্ট্রাগল করে বা একটু ইউনিক ওয়েতে বা একটা এক্সিস্টিং প্রজেক্টে একটা নতুন আইডিয়া অ্যাড করে আমি কিভাবে ওটাকে এক্সপ্রেস করতেছি, সেটা আমার কাজে দেবে। আমার প্রজেক্ট আলটিমেটলি একটু ক্রিয়েটিভ হতে হবে। এন্ড তুই তো জানিস যেমন মানে ধর বাজারটা অনেক স্যাচুরেটেড। আমি যদি বলি ক্যারিয়ারটা, আমাদের সিএসসি এর জব ফিল্ডটা প্রচন্ড স্যাচুরেটেড আছে। তো এই স্যাচুরেটেড জব ফিল্ডটাতে তোর অবশ্যই স্ট্যান্ড আউট করতে হবে, এন্ড স্ট্যান্ড আউট করার জন্যই বলতেছি আমাদের এখন থেকেই প্রিপারেশন নিতে হবে। যেমন আমি তো হচ্ছে জাস্ট নর্মাল একটা ইয়ে বলি, যেমন তোর আমি টাস্ক বার দেখলে একটা জিনিস আছে, কার্সর এআই, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা এটা একটা মানে খুব একটা কি বলবো, ইনক্রেডিবল একটা আর কি আইডি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এই জিনিসটা আরো বিভিন্ন প্লাগইনস ইউজ করে যদি একজন মানে বিন্দু মাত্র ব্যাক এন্ডের জ্ঞান ছাড়া যদি তোর একটা ওয়েবসাইট বানাই দিয়ে সেল করে, ঠিক আছে, হ্যাঁ। তাহলে এটা কি তার হচ্ছে ভবিষ্যতে কোনো এফেক্ট পড়বে? সে তো কিছু শিখতেছে না, সে তো জাস্ট করে যাচ্ছে এবং তার সে আউটপুটও পাচ্ছে। আচ্ছা তাহলে আমি বলি, তাহলে তো আমরা হচ্ছে এইসব বাদ দিয়ে তাহলে আমরা ওই কাজ শুরু করে দেই, তাহলে তো আমাদেরও লাভ। আচ্ছা আমি কোনো বলি, ব্রেন খারাপ নেই, বসে বসে প্রম্পট দিচ্ছি, কাজ হচ্ছে। কাজটা অবশ্যই আর wonderful। মানে আরো কিছু বলবি, বললে বল। হ্যাঁ মানে জাস্ট আমি বলছি যে জাস্ট লিটারাল নর্মাল জ্ঞান, একটু কমিউনিকেশন স্কিল থাকলো, আর এদের বসে বসে এই কাজ শুরু করে দিল। তারপরে যখন ধীরে ধীরে হায়ার আপসে যাবে, তারপরে সে চিন্তা করলো যে আচ্ছা তাহলে এখন তো একটু পেইন লাগতেছে, তাহলে কাজ করি, আমি হচ্ছে ক্লায়েন্ট তো আছেই, আমি আবার আরেক লোক খুঁজি। এই যে এই কাজটা যদি কেউ শুরু করে, এবং ইভেন আমি উদাহরণ আর কি, এটা পার্সোনাল উদাহরণ আছে একটা, আমি এখানে বলতে চাচ্ছি না, আমি দিতে পারবো যে সে অলরেডি কাজ করতেছে। তাহলে এই এই ব্যাপারে তুই কি বলবি? আচ্ছা এই কাজ করতেছে, তুই যে কার্সর দেখছো, কার্সর আছে, এন্ড আমার কাছে বর্তমানে উইন্ডসার্ফটা কি দেখছো, এটারও অ্যাক্সেস আছে টোটালটা। তো উইন্ডসার্ফ ওই কার্সরের মতোই টোটাল প্রো অ্যাক্সেসটা আছে। তো এইটা পুরো এজেন্ট, এন্ড তুই যদি চাস, তুই চাইলে একে তুই জাস্ট বলবি যে আমার টোটাল একটা অ্যাপ্লিকেশন বিল করে দাও, আমি এই অ্যাপ্লিকেশন লাগবে, তো ওই অ্যাপ্লিকেশনও টোটাল বিল করে দিতে পারবে। এন্ড মোটামুটি ও ওয়ার্কিং লেভেল পুরোপুরি পারফেক্ট না হলেও একটা ভালো পর্যায়ে চলে যেতে পারবে এইসব ইয়ে। এরা এত পাওয়ারফুল হয়ে গেছে। এখন তোর কথা হলো যে আচ্ছা তাহলে তো এরা করলেই তো হয়ে গেল। আচ্ছা এখানে জবের ক্ষেত্রে ফার্স্টে কোথায় সে আটকাবে, ফার্স্টে আটকাবে সে হলো তাকে অবশ্যই জব ইন্টারভিউ দিতে হবে, তখনই তোকে কোশ্চেন করবে। এন্ড বর্তমানে এআই ইন্টারভিউয়ার চলে আসছে, অর্থাৎ তুই রিয়েল ইন্টারভিউ বা এইচআর এর কাছে যাওয়ার আগেই তোকে এআই এর কাছে ইন্টারভিউ দিতে হবে। এন্ড ও কোনো দিকে কম্প্রোমাইজ করে না। ও যেই টাইপের প্রশ্ন করবে ওই টাইপ যদি সঠিক উত্তর না দিতে পারোস, তো মোটামুটি আর কি আগে শেষ। বাট এইটা গেল একদিক। আর তুই বলতেছিস যেটা, সেটা হলো ভাইব কোডিং বলে এটাকে, মানে
আমি কোডিং কিচ্ছু জানি না, জাস্ট চ্যাটিং করে করে ওই যে ওই উইন্সার বা কার্সর এআই দিয়ে করা যায়, চ্যাটিং করে করে আমি টোটালটা কাজ সেরে ফেলতে পারি। একটা পর্যায়ে পর্যন্ত এরা পারে, তারপরে আর পারে না। আলটিমেটলি তোর একটা যদি আমি বলি, তোর একবারে সিম্পল ল্যান্ডিং পেজ ধর একটা বানাইবে বা একটা সিম্পল ডিজাইন করবি, ওইটা তোকে তো এমনি এআই তোকে রিপ্লেস করবে। তুই যদি প্রো লেভেল হস, এমন সুন্দর সুন্দর ধরলাম আমি অ্যাপেলের ল্যান্ডিং পেজ বা বড় বড় প্রোডাক্টের ল্যান্ডিং পেজ যেগুলো দেখছোস, ওগুলো কিন্তু আর এগুলো দিয়ে করতে পারে না। তখন অবশ্যই তারা অনেক হায়ার করে, তাকে অনেক বাজেট দিয়ে হায়ার করা লাগে। কারণ কি, ওই যে নিখুঁত জিনিসটা লাগে যে, এইখানেই তো আমি বলতেছি স্ট্যান্ড আউটের ব্যাপারটা। আরেকটা ব্যাপার, তুই যে বলে আসা, সে যদি একটা প্রোডাক্ট বানিয়ে সেল করতে পারে তাহলে তো হয়েই গেল, সেল করে সে টাকা কামাইলো, দেন ওইটা দিয়ে আরেকজন রিয়েল ডেভেলপারকে হায়ার করবো, তাহলে আমি কেন ওর আন্ডারে কাজ করবো? ভালো এত কষ্ট করে পড়ে কিনা, ও তো আগেই সব কাজ করে ফেললো। ওই যে ও একটা মাঝখান থেকে অনেক বড় একটা কাজ করে ফেলছে যেটা তুই করতে পারছিস না। তো ওইটার কাজটার ভ্যালু তোর এই সব শুধু স্কিলের থেকে অনেক বেশি, সেটা হলো ওর সেলিং স্কিলটা। ও অ্যাকচুয়ালি সেল করতে পারছে একটা প্রোডাক্ট বানিয়ে, ও যে সেল করতে পারছে এটার জন্য তো আমি তোর এই পয়েন্টটাতে আসতে চাচ্ছিলাম, আমাদের হ্যাঁ বল। ওই জিনিসটা, এই যে আপওয়ার্ক ফাইবার এত কিছু বললাম আমি, এটার জন্য আমরা ফোকাস যে আমার এখন থেকে প্রিপারেশন নিতে হবে। আমরা 4 বছর ধরে বা পুরো পড়ার টাইমে মেইনলি ভ্যালু ডেভেলপ করি, বাট ভ্যালু কেমনে শেয়ার করতে হয় এটা আমরা জানি না। মোস্ট অফ দ্যাট আমরা জানিই না। সো পরে যাই আমরা ইন্টারভিউতে মানে ইয়াতে ইন্টার্নশিপে মানে প্যারা খাই, ইন্টারভিউতে প্যারা খাই ভালো ভালো। কারণ আমাদের যেটা, আমরা যখন কুয়েটে এক পর্যায়ে চলে আসছি, আমরা যদি কোনো মতে জাস্ট কোনো ধর মামলা টামলা নিয়ে যদি না বেরোই, কোনো কেস না নিয়ে বেরোই, তাহলে লিটারালি আমাদের জন্য 40,000 স্টার্টিং জব অপেক্ষা করতেই আছে, এটা বাংলাদেশি পাবো। বাট আমাদের তো আলটিমেট গোল হলো হাই পেইং জব গুলো, টেক মানে ইয়াগুলো, ফরেন টেক গুলো, বড় বড় টেক গুলো, তখন তোকে অবশ্যই স্ট্যান্ড আউট করতে হবে। হ্যাঁ, গ্যাং একাই না, আরো অনেক আছে, অ্যাটলাসে যেতে হবে। এইটাই বুঝতে পারছিস? আই থিঙ্ক বুঝছিস কি বলছিস। না আমি জাস্ট তুই তুই যে বললি যে মানে এই পার্টটুক মানে একদম লাস্ট দিকে যে পার্টটা বললি না, যে জাস্ট হচ্ছে ধরে নে হাত খরচ, ধরে নে হাত খরচ ইজিলি ক্র্যাক করা পসিবল এখন। মানে হাসতে হাসতে জাস্ট তোর বুঝতে হবে তোর মার্কেটটা কোন দিকে এখন, এটা বুঝতে হবে। ওই জিনিসটা তুই যদি একবার মানে স্কিলটা গ্যাদার করতে পারস, তুই অনেক ভ্যালুয়েবল একটা জিনিস শিখে ফেলছো, যেটা অনেকে মানে কখনোই ফিগার আউট করতে পারে না। এটাই না, আমি এই জিনিসটা কিছুদিন আগে আর কি অবগত হলাম ভালোভাবে, এবং আমি দেখলাম যে এখন আমার জন্য কি কি অপরচুনিটি আছে। দেখলাম যে আছে এখনো অনেক অনেক কিছু আছে, যেটা ধর তোর এখন চলতেছে, আর 3 মাস 4 মাস পরে আর তো চলবে না, ঠিক আছে? আবার ধর এখনো চলে না, এখনো শুরু হয় না, তারপরে কিন্তু আবার শেষ হয়ে যাবে। মানে কি বলবো, ধীরে ধীরে ওই 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 মানে আর কি কি বলবো, মানে ওই টাইপের ওয়ার্ড গুলো আর চলবে না আর কি, সেটাই বলতেছি। মানে যে ধর যে আমরা হচ্ছে গাভী দোয়াচ্ছি আর কি, এই কাজটা এইসব তো সিম্পল কাজ বললাম, তুই বেসিক লেভেলে তোকে এআই অবশ্যই রিপ্লেস করবে। বাট তুই কি বর্তমানে একটা নিউজ দেখছিস, একজন সিইও কে ফায়ার করছে জাস্ট ফর মানে এআই দিয়ে ওরা এনভায়রনমেন্ট সেটআপ করছিল, ভাইট প্রোডাক্টে নিয়ে সে মোটামুটি খরচ কমায় আনছিল, কিন্তু আলটিমেটলি পরে যখন কোড বেস বা টোটাল বিজনেস ফল করছে, প্রোডাক্টই ফল করছে, তখনই তাকে ফায়ার করে দিচ্ছে। ব্যাপারটা ওরকমই হবে। এআই যতক্ষণ না আমাদের আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স লেভেলে না আসতেছে, ততদিন আমাদের পর্যায়ে কখনোই কোড করতে পারবে না, এন্ড ভালো কোডাতে কখনোই সে রিপ্লেস করতে পারবে না। এন্ড নতুন নতুন আরো অপরচুনিটি ক্রিয়েট হচ্ছে এখন, ওটা জব বাড়তেছে তোমার কথা, জাস্ট তোকে ধরতে হবে ওই জায়গাটা, ফ্লেক্সিবল হইতে হবে। যেমন ধর আমি তোরে জাস্ট মানে মাইন্ড দিস, ঠিক আছে? জিনিসটা ধর এরকম, ধর আমার হচ্ছে সফটওয়্যার ইন্ডাস্ট্রি আমার আগ্রহ নাই, টু বি অনেস্ট, একদম টু বি অনেস্ট, আমার সফটওয়্যার ইন্ডাস্ট্রি আগ্রহ নাই, আমি হচ্ছে হার্ডওয়্যার ইন্ডাস্ট্রি। আমি ভাবলাম যে আচ্ছা এখন যদি আমি একান্তই আমি যদি হচ্ছে এই যে হাত খরচ চালানোর মতো চাই, তাহলে এই যে ছোটখাটো কাজগুলো যদি আমি ধরা শুরু করে দিই, ঠিক আছে? তাইলে কি এটা কি হচ্ছে মানে আমার ইন্ডিয়ান কোনো তো ক্ষতি হচ্ছে না, তাই না? না সমস্যা নাই তো, তুই যে করতেছিস আলটিমেটলি এটাই তো রিয়েল ওয়ার্ল্ড এক্সপেরিয়েন্স। আমার যদি ধর আমি এখন আমি একটা কোম্পানির মালিক বা আমি একটা প্রোডাক্ট বানাবো, কয়েকটা 5 জন সফটওয়্যার ডেভেলপারকে আমার হায়ার করা লাগবে। এখন আমি কাকে হায়ার করবো বলতো? যার শুধু ধরলাম সে প্রবলেম সলভিং, শুধু স্কিল, তার প্রবলেম সলভিং স্কিল, তার কোনো ওয়ার্কিং এক্সপিরিয়েন্স নাই। আরেকজন আছে যে 2টা রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্ট বানাতে পারছে এবং 2জন ক্লায়েন্টের জন্য আসলেই কাজ করে, সেই ওয়েবসাইটটা বর্তমানে লাইভ বা সেই সফটওয়্যারটা বর্তমানে মানুষ ইউজ করতেছে। আমি কি তাকেই হায়ার করবো নাকি প্রথম জনকে হায়ার করবো? তুই বল। এখন নির্ভর করবে যে যদি সামহাউ সে ব্রিজ করতে পারে, আচ্ছা এই 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 দ্বিতীয় জন তো ফিশি, তাহলে তো একটু হায়ার করতে আমি তো ধরা খেয়ে যাবো, তাহলে তো ফিশি ওইখানেই তো। এখন তোর কোডিং ইন্টারভিউ ক্র্যাক করা লাগবে। এখন আমি বলতেছি কি যে তোর তো অবশ্যই প্রবলেম সলভিং স্কিল থাকা লাগবে। তুই আলটিমেটলি জব ইন্টারভিউতে ওই প্রবলেম সলভিং এর কোশ্চেনই দেবে বা ওই সিপির কোশ্চেনই তুই পাবি, মানে একবারে মূল জায়গায় যায় বড় বিগ টেক গুলা। কিন্তু আমার সিভি সিলেকশনের ক্ষেত্রে যে যার ওইটা আছে সাথে সাথে এইটাও আছে, তাকে বেশি প্রায়োরিটি দেবে 100%। এইটা অবশ্যই দেবে। এর জন্যই বলছি তোর যদি রিয়েল ওয়ার্ল্ড স্কিল থাকে, তোর যদি ফিল্ড ভিন্ন হয়, হার্ডওয়্যার ফিল্ড ওই দিকটা,
তাহলে তুই চাইলে পুরোপুরি ওইদিকে হতে পারিস। আমার কথা হলো কি, সেদিন আমার একটা ভাই বলছিল, সেদিন ওই যে আইসিটি অ্যাপের ওই যে সিও ভাইয়ের সাথে মোটামুটি ভালো একটা মিটিং হলো ওনার সাথে। উনি বললো কি, তুমি যতদিন নিচ না সিলেক্ট করতে পারবা, তুমি যতদিন কমনার হবা, ততদিন তুমি ক্লায়েন্ট পাবা না। তুমি যেই দিন থেকে নিচ নিয়ে কাজ করবা, সেই দিন থেকে তুমি ক্লায়েন্ট পাবা। তো নিচ মানে বলতে কি বোঝাচ্ছে, তোর একটা স্পেসিফিক স্কিলে তোর মাস্টার করতে হবে, তোর উপরে ওইখানে কেউ পাবে না, এটা তো কনফিডেন্টালি বলতে পারবো। এটাই, তুই যেদিকে মাস্টার হ। বুঝতে পারছি। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? বা সালের সাথে ওই যে আলোচনা করলো রিসার্চ পেপার নিয়ে, ওই ব্যাপারে বলতে পারিস। আচ্ছা, সাদিদের প্রতি একটা প্রশ্ন। সাদিদ, তুই কি রিলেটেড রিসার্চ পেপার পড়া শুরু করছিস? তোর এটা নিয়ে একটু বলতো। হ্যালো, শোনা যাচ্ছে কথা? হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার। শোনা যাচ্ছে তো, বল। আমি হচ্ছে মেইনলি আমি এক্সপ্লোর করতেছি, বুঝছো? আমি এখনো আমার পয়েন্ট অফ ইন্টারেস্ট খুঁজে পাই নাই। আমি সাইবার সিকিউরিটি নিয়ে পড়তেছিলাম, কিন্তু আসলে অনেক কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। মাঝখানে কিছুদিন আমার একটা ব্রেক গেছে, টাইম করতে পারি নাই। মানে আমি শুরু করছি হলো ওই বন্ধের ভিতরে আর কি। সাইবার সিকিউরিটি নিয়ে আপাতত পড়তেছি, ওইটা নিয়ে আর কি ঘাটাঘাটি করতেছি। তো অত ভালোভাবে যে কোনো কিছু এক্সপ্লোর করতে পারি নাই, কেবল বিগিনার লেভেলে আছি। বাট আমি যে প্রসেসে আগাইছি আর কি, সেই প্রসেসটা বললাম আর কি। আচ্ছা, মানে আমার কথা হচ্ছে কি, ধর যখন তুই গুগল স্কলারে যাস এবং সার্চ দেস, তো মানে মানে এটা তো খুবই স্বাভাবিক না যে আসলে তুই এটা অ্যাবস্ট্রাক্ট বা ইন্ট্রোডাকশন আসলে কিছুই বুঝতেছিস না। মানে হয়তো ওরা এলএলএম নিয়ে কাজ করতেছে বা এরকম এরকম অনেক কিছু নিয়ে কাজ করতেছে। এখন তোর তো মানে মানে একাডেমিক্যালি তুই এগুলো পড়স নাই, তো তখন তাহলে তুই ওই জিনিসগুলা থেকে মানে কি ইনপুট নেস, ওই ইনপুটটা কিভাবে কাজে লাগাস এবং পরবর্তীতে কি করস? আচ্ছা, ইনপুট যেটা আমি বলি ওটা হচ্ছে কি, যেহেতু তোর একাডেমিক নলেজটা নাই, হ্যাঁ, বা আমার নাই, সেক্ষেত্রে আমি তো এখন আসলে ওইভাবে বুঝবো না যে আমার কোনটা কোনটা মানে কিভাবে পড়তে হবে বা কোন কোন টপিক আমার ঢুকতে হবে। যেটার কারণে আমি ওই যে জাস্ট প্রথমে কিওয়ার্ড যেটা ছিল দেখলে তো আমার হিস্ট্রিতে ছিল সাইবার সিকিউরিটি, জাস্ট আমি ওইটা লিখে সার্চ দিছি। দেওয়ার পরে আমার যে পেপার আছে রিসেন্ট, একদম 25-এর রিসেন্ট পেপার যেটা আছে, আমি ওইটা পেপার দেখছি। ওই পেপার দেখে জাস্ট আমি অ্যাবস্ট্রাক্ট পড়ছি, ইন্ট্রোডাকশন পড়ছি, আল্লাহর মতো আমি কিছু বুঝি নাই। আমি এগুলো কি করছি, আমি যে ওয়ার্ড গুলো আর কি আমি বুঝি নাই, ওগুলো আমি জাস্ট চ্যাট জিপিটি কে দিছি, বলছি এই ওয়ার্ড গুলো ব্যাখ্যা করো, মানে ওয়ার্ড গুলো আসলে কি বোঝাচ্ছে। দেন ওখান থেকে আমি একটা অ্যানালাইসিস মানে হালকা পাতলা ধারণা নিতে চাচ্ছি, এই ওয়ার্ডটা মানে হচ্ছে এরকম কিছু একটা। তাও আমি ভালোভাবে বুঝি নাই, কারণ ওই ওয়ার্ডটা বুঝাইতে গেলে আরো যে ওয়ার্ড গুলো ইউজ করতে সেগুলো আমি বুঝি না। তো দেখা যাচ্ছে আমি ভালো মতো করে বুঝতেছি না। এখন ওইটাকে আমি আপাতত স্কিপ করে রাখতেছি, আমার হিস্ট্রি থাকতেছে ওই জিনিসটা। তো আমি আবার একটু আগাচ্ছি, পরবর্তী যে ওই ওয়ার্ডটা বুঝতে, যে নতুন কিওয়ার্ড গুলো পাইছি, নতুন কিওয়ার্ড নিয়ে আবার আমি আগাচ্ছি। তবে আগে আগে মানে আমি যতটুকু মানে বোঝার চেষ্টা করছি যে কিভাবে, এখনো সার্ফেস লেভেলে আর কিছু ভালোভাবে বুঝতে পারি নাই। মাঝখানে হচ্ছে আবার 2-3 দিন গ্যাপ গেছে, যে কারণে করতে পারি নাই। তো আমি যেটা বলবো কি, আসলে এখন হচ্ছে আমাদের আসলে এরিয়া অফ ইন্টারেস্ট চুজ করার মতো নলেজটা নাই। ঠিক আছে, আমাদের একাডেমিক্যালি যদি আমরা সিলেবাস কমপ্লিট করতাম তাহলে দেখা যেত যে আমাদের নলেজটা অনেক কিছু চলে আসতো। বাট আমাদের এখনো পর্যন্ত যেটুকু নলেজ আছে এইটুকু নলেজের উপর বেস করে আসলে ওইভাবে পড়াও যায় না। মানে মেইন মেইন ভালো ভালো টপিক গুলো এখনো সামনে আছে আর কি। তো এই জন্যই বলতেছি যে তোর মনে কর এমএল বা সাইবার সিকিউরিটি নিয়ে অ্যাটলিস্ট শুরু কর। যে কোনো একটা জিনিস যদি শুরু করিস, দেখবি যে ওখানে তুই বুঝতে পারবি যে তোর টপিক গুলা তুই মানে কতটা মানে পড়তে হবে, কোন কোন টপিক গুলো, মানে কিওয়ার্ড গুলো অ্যাটলিস্ট আইডেন্টিফাই করতে পারবি। হ্যাঁ, বুঝতে পারছি, বুঝতে পারছি। এখন যেটা লাভ হবে সেটা হচ্ছে পরবর্তীতে যখন তুই, এখনই তো আসলে পেপার পাবলিশ করতে পারতেছিস না, এখন জাস্ট তুই নলেজ গেইন করতেছিস, পরবর্তীতে যখন কিওয়ার্ডটা সামনে আসবে তখন এগুলো তোর কাছে খুব ইজিলি ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, আর কারো কাছে প্রশ্ন থাকলে শেষ করে দিই, অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় 1.5 ঘন্টা।